একজন ক্যান্সার রোগীর কাছ থেকে আরেকজন ক্যান্সার রোগী সরাসরি কখনোই ক্যান্সার আক্রান্ত হবে না। বেসরকারি স্বাস্থ্য খাত কেন সরকারি ডাক্তার দিয়ে চলবে সেটা বন্ধ করুক। সেটা জয়েন করার সিদ্ধান্ত নিলেন, তখনকার মানে দেশের পরিস্থিতি কেমন ছিল? তো স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা শতকরা 98-99% ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সারের সাথে সম্পর্কিত। এমন আছে যে ডাক্তাররা ওই কোম্পানির গিফট পেয়ে তারা এই ওষুধের নামটা বেশি লিখছে, এবং এর সাথে কিছু এক শ্রেণীর ডাক্তারদের লোভ বা নৈতিকতার অবক্ষয় এখানে কাজ করে, আমি অস্বীকার করবো না। তরুণ চিকিৎসকদের নিয়ে আপনার পরামর্শ? যে সরকারি হাসপাতাল সরকারি ডাক্তাররা কাজ করবে, বেসরকারি হাসপাতালে বেসরকারি ডাক্তাররা কাজ করবে। এই যে সরকারি হাসপাতালগুলো আউটডোর বিভাগ, একটা বিশাল একটা অংশ, এখানে ডাক্তার নার্স থেকে শুরু করে পুরো একটা বিভাগ। দেখা যাচ্ছে যে ওই যন্ত্র আছে, তো ওই যন্ত্রের টেকনিশিয়ান নাই, আবার একটা যন্ত্রের একটা ছোট্ট একটা পার্টস এর জন্য দেখা যাচ্ছে কয়েক বছর পরে আছে, এরকম আছে। দেশের গণ্ডি পেরিয়ে পিঙ্ক ম্যান বা গোলাপি মানব হিসেবে যিনি পরিচিত, সেই বরেণ্য চিকিৎসক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন আজ আমাদের স্টুডিওতে উপস্থিত। আজ আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন আপনাকে। সোনালী নিউজকেও ধন্যবাদ। আমরা শুরুতেই যে প্রশ্নের কাছে যাব, যে আপনি এই যে ক্যান্সার বা জটিল একটা রোগ নিয়ে আপনি যখন শুরু করেন, আপনার এই শুরুর জার্নিটা কেমন ছিল? ধন্যবাদ। আসলে আমি মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আরো কিছুদিন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম। তো ময়মনসিংহ এলাকাতেই আমি কিছুদিন কাজ করার পরে চাকরির জন্য তো সবাই চেষ্টা করে, আমিও চেষ্টা করছিলাম, কিন্তু কেন যেন একটা অবচেতন মনেই আমার একটা ক্যান্সার নিয়ে গবেষণা করবো এরকম একটা ধারণা, মানে ধারণাটা ছিল বিমূর্ত ধারণা, খুব পরিষ্কার ছিলাম না আমি, কিন্তু এরকম একটা আমি এখনো জানি না ঠিক কেন যে ওই বয়সে কেন আমার মধ্যে মনে হলো। আমি প্রথমে ঢাকা সিটি কর্পোরেশনের একটা হাসপাতাল আছে, শ্রমজীবী হাসপাতাল পুরান ঢাকায়, সেখানে আমি জয়েন করলাম। এটাও একটা ভালো চাকরি ছিল, কোনোদিন ঢাকার বাইরে বদলি নাই, কিছু নাই, অনেকে এই ধরনের কাজ পছন্দ করতো। কিন্তু আমি পরবর্তীতে যখন সাথে সাথে বলা যায় বেশি দিন পরে না, অল্প কয়েকদিন পরে, মাত্র 18 দিন বোধহয় আমি চাকরি করেছিলাম। এর মধ্যেই যখন ক্যান্সার ইনস্টিটিউটের যে প্রকল্প যেটা আর কি, সেটাতে যখন নিয়োগের সুযোগ পেলাম, তখন আমি ওই চাকরিটা ছেড়ে দিয়ে এখানে আসলাম। এবং তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, বিশেষ করে আমার মুরব্বী যারা জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার, ওই চাকরিটা বাদ দিয়ে কেন এরকম একটা প্রকল্পের চাকরি, যেটা একসময় রেভিনিউতে যাবে, তারপরে একসময় ট্রান্সফার, বদলি, নানান ঝামেলা, আর ঢাকার সিটি কর্পোরেশনের চাকরি বাদ দিয়ে কেন? তখন আমি বললাম না, আমি ক্যান্সার নিয়ে গবেষণা করবো। কিন্তু সত্যিকার অর্থে তখন পর্যন্ত আমার গবেষণা, ক্যান্সার এগুলো নিয়ে যে খুব স্পষ্ট ধারণা ছিল না, একটা আবেগ যেন কোত্থেকে আসলো। তারপর আলটিমেটলি আমি ক্যান্সার ইনস্টিটিউটে জয়েন করলাম। তো আপনি যখন ক্যান্সারে জয়েন করার সিদ্ধান্ত নিলেন, তখনকার মানে দেশের পরিস্থিতি কেমন ছিল? ক্যান্সার নিয়ে ভীতি ছিল, মানুষের মধ্যে ওই আস্থাটা ছিল না যে ক্যান্সার ভালো হয়, ক্যান্সার ভালো হয়, এই ধারণাটা তখন মানুষের মধ্যে তেমন ছিল না। তো সেই সময় এটা ছিল, আমি ছাত্র জীবনের কথা বললাম। পরবর্তীতে যখন ক্যান্সার ইনস্টিটিউটে জয়েন, আপনি ওই যেটা বললেন, আমি একটু পয়েন্টটা ধরি, সেটা হচ্ছে আপনাদের ক্যান্সার যে ইউনিট ছিল, যেখানে ক্যান্সার রোগী ছিল, সেখানে আপনাদের মতো ডাক্তাররাও ওখানে যেতে মনে হয় ভয় পাইতো, এরকম একটা সিচুয়েশন ছিল, বা সাধারণ মানুষ কিন্তু ওই সময় ক্যান্সার রোগী দেখলে একটু ভয় পেত বা কাছে যেতে চাইতো না বা সেবা যত্ন করতে চাইতো না, এরকম। হ্যাঁ, মানে ডাক্তাররা যে আমরা ভয় পেত ঠিক তা না, কিন্তু সাধারণ মানুষের এক ধরনের দূরত্ব মেনটেন করার একটা ব্যাপার ছিল, যে ওখানে না জানি কি হয়। একটা ক্যান্সার রোগী কারো পরিবারে থাকলে তার সেবা যত্ন করা যাবে কিনা, এটাকে ছোঁয়াচ্ছে কিনা, আমি সেবা যত্ন করলে আবার আমার হবে কিনা, এই ধরনের খুবই মানে ভুল কিছু মিথ বা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছিল। তো এগুলি আসলে অনেক বছর পর্যন্ত ছিল। এখনো আমাদের অনেকের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয় যে এরকম আমি যে আমার যে মা বা আমার পরিবারের একজনের ক্যান্সার হয়েছে, আমি যে চিকিৎসা দিব বা তাকে সেবা শুশ্রূষা করব, আমার আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা। ওই সময়টা এরকম ভুল ধারণাগুলো অনেক বেশি ছিল, একটু ভীতিকর পরিস্থিতি ছিল মানুষের। আচ্ছা, এই ক্যান্সার অঙ্গনে বা এই চিকিৎসা সেক্টরে আসার ক্ষেত্রে মানে কোন জিনিসটা আপনাকে বেশি উদ্বুদ্ধ করেছে, যেখানে আপনাকে মনে করছেন যে এই সেক্টর আমার যাওয়া দরকার? কেন?
আসলে আমি যে বললাম যে ঢাকা সিটি কর্পোরেশনের হাসপাতালের চাকরি বাদ দিয়ে আসাটার সময় যে আমার সিদ্ধান্তটা, এটা আমার কাছে এখনো নিজের কাছেই রহস্যজনক লাগে, কারণ তখন আমরা এত কিছু আসলে জানতাম না এখনো নেবে। তো কেন আমার মনে হলো যে ক্যান্সার, হয়তো ক্যান্সার ইনস্টিটিউট আছে সেখানে বড় করা হচ্ছে এরকম একটা শোনার থেকে, কিন্তু আমার মনে হয় যে পরবর্তী জীবনে আমার আরো অনেক ঘটনা আছে যেগুলো আমার মনে হয় যে এই জিনিসগুলা, মানে আমরা যে বলি যে সৃষ্টিকর্তার বোধহয় একটা ইচ্ছা যে আমি হয়তো এই কাজগুলো করব, সেই কারণে। নইলে আমি কেন ওই সময় এত অল্প বলবো বয়সে আমি এই সিদ্ধান্তটা নিলাম, এখানে খুব যুক্তি আমি খুঁজে পাই না খুব একটা ওই সময়। কিন্তু আমার কাছে মনে হলো যে এটা একটা, এখন মনে হয় একটা সৃষ্টিকর্তার ইশারা যে আমাকে ওই ক্যান্সার হাসপাতালে যাইতে হবে ওই চাকরি বাদ দিয়ে। পরবর্তীতে আরো খুবই দুঃসাহসিক সিদ্ধান্ত নিতেছে আমার কয়েকটা, যে কারণে আমি ক্যান্সার যে চিকিৎসার যে প্রচলিত যে ধারা, সেখান থেকে আমি আবার চলে আসলাম প্রতিরোধ, তারপরে গবেষণা নিয়ে। এইটা ছিল আরেকটা বড় সিদ্ধান্ত ছিল আমার, মানে তখনও আমার মনে হয় যে এই জিনিসগুলো বোধহয় আমার ইচ্ছায় যে সবকিছু হয়েছে তাও না, আমি ইচ্ছা প্রকাশ করছি, কিন্তু কেন আমি এগুলো ভাবলাম, এগুলো আমার কাছে রহস্য লাগে, নিজের কাছে রহস্য লাগে এখনো। সৃষ্টিকর্তা চাইছেন আপনি, আমি সেটাই মনে করি আল্লাহ তাআলা। আমি যদি আরো একটু ক্লিয়ার করে বলি, এখন অনেকে হয়তো ভুল ভাবতে পারেন যে আমি কি বিরাট কিছু করে ফেলছেন, তা না, কিন্তু যেটুকু কাজই, মানে ওইটা ছিল যেই কাজটা, যেমন বললাম যে অন্য একটা ভালো একটা নিরাপদ একটা চাকরি বাদ দিয়ে ক্যান্সারের একটা প্রকল্পে জয়েন করা, এটা যেমন একটা ছিল। পরবর্তীতে ক্যান্সার যে চিকিৎসার, মানে কিউরেটিভ যে সাবজেক্টের দিকে যাওয়ার চেষ্টা বাদ দিয়ে আমি প্রতিরোধের দিকে চলে আসা। তার পরবর্তীতে আরো অনেক কিছু আছে, যে জনসচেতনতাকে এত বেশি গুরুত্ব দেওয়া। তারপরে বিশেষ করে নারীদের ক্যান্সার নিয়ে, যেটা আপনি বললেন শুরুতে, যে নারীদের ক্যান্সার নিয়ে কাজ করতে গিয়ে এরকম গোলাপি বা মানব বা এরকম একইভাবে জরায়ু মুখের ক্যান্সার নারীদের একটা প্রধান ক্যান্সার, সেই ক্যান্সারের জন্য যে জননীর জন্য পদযাত্রা নামে যে একটা প্রোগ্রাম আছে আমাদের, এই কাজগুলো না সবকিছু যখন আমি চিন্তা করি, বা এখন আমি যে কাজের সাথে জড়িত আছি, এখন যে প্রতিষ্ঠানে, এখন রিটায়ারমেন্টের পরেও, সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টের পরেও আমি এখন যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতাল, সেখানে আবার ক্যান্সার হাসপাতাল করার ওনার একটা স্বপ্ন ছিল, যেটা উনি যা শুরু করলেও ওইটার দিকে যেতে পারে নাই উনি, সেটার সাথে জড়িত হওয়া সবকিছুই মনে হয়। এবং এই গণস্বাস্থ্যের হাসপাতালের সাথে যুক্ত হওয়া ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সাথে, এই যে এরকম, এটাও একটা নাটকীয় ঘটনা, অনেক নাটকীয় ঘটনা, মানে অনেকগুলো নাটকীয় ঘটনার মধ্য দিয়ে আমি সেই মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে ধীরে ধীরে কিভাবে এই জায়গায় চলে আসলাম। আচ্ছা, আমরা নাটকের ঘটনা সূত্র ধরে আস্তে আস্তে আগাবো। আপনি 2004 সাল থেকে স্তন ক্যান্সার নিয়ে আপনি জড়িত আছেন, এবং সচেতনতা থেকে শুরু করে এগুলো আপনি করছেন। তো স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি, যেটা সহজে আপনারা বোঝেন? আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমি তো 93 ক্যান্সার ইনস্টিটিউটে জয়েন করার পর থেকেই আমি ক্যান্সার প্রতিরোধের কাজের সাথে জড়িত। পরবর্তীতে তো এই বিভাগে চলে আসলাম, এটা আমি একটু বলে নেই। কিন্তু এই সব ক্যান্সার নিয়েই প্রতিরোধের কথা আমি বলি, গবেষণার কথা বলি, কিন্তু নারীদের ক্যান্সার দিকে আমার একটু বেশি যুক্ত হওয়ার পিছনে ছিল যে, প্রথমত যে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার আর জরায়ু মুখের ক্যান্সার, যেটা প্রধান ক্যান্সার, নারীদের মধ্যে আক্রান্ত বেশি হচ্ছে, দুটা ক্যান্সারে মারাও যাচ্ছে। কিন্তু অন্যদের তুলনায় সবাই তখন অসচেতন ছিলেন, কিন্তু নারীরা যেহেতু আরেকটু উপেক্ষিত, অবহেলিত, এবং নিজেরা অনেক সময় নিজেদের এই ব্যাপারে অবহেলা করে। হ্যাঁ, কিন্তু আমি ওইটা একটু ব্যাখ্যা দিলাম এই কারণে আসলে আমি সব ক্যান্সার নিয়েই আমি প্রতিরোধের কথা বলি বা কাজ করি, কিন্তু এইটার উপরে বেশি জোর দিই আমি। ব্রেস্ট ক্যান্সারের যদি আমি লক্ষণের কথা বলি, যদি একজন নারী যদি প্রথম তার স্তনে একটা চাকা পিণ্ড গোটা এরকম একটা মার্বেলের মতো, সুপারির মতো, বা একটা চাকা চাকা ভাব, এই ধরনের কিছু যদি অস্তিত্ব অনুভব করেন, এটাই হলো সব থেকে বড় প্রাথমিক লক্ষণ। এটা বড় যদি কেউ এরকম কিছু টের পান। এর সাথে আরেকটা জায়গা আমাদের বলে রাখা দরকার, যে বগলতলা, যেটাকে আমরা বলি আর্মপিট বা এক্সিলা, এইখানে যে গ্ল্যান্ড থাকে, যেটা নর্মালি সবারই আছে, কিন্তু সবারটা তো ওইরকম ফুলে যায় না, নর্মাল অবস্থায় থাকলে এটা হাত দিয়ে ফিলও করা যায় না, এটা টেরও পাওয়া যায় না। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটু অগ্রসর হলেই এই বগলতলার গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয়, ওইটাও একটা ফুলে চাকার মতো, গোটার মতো হয়। এই জন্য আমি আগে বলে রাখি যে ব্রেস্টের মধ্যে বা স্তনের মধ্যে যদি একটা চাকা পিণ্ড থাকে,
থাকে অথবা বগলতলাতেও যদি থাকে, এটাও একটা হইতে পারে, একটু দেরিতে হয় তারপরেও এটা হইতে পারে। আরেকটা হলো যে চামড়ার মধ্যে, মানে স্তনের যে চামড়ার মধ্যে যে মসৃণতাটা যদি নষ্ট হয়ে গিয়ে সেখানে যদি একটা 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 কি ধরনের বলি আমরা, যে কুচকানো, মানে একটা কুচকানো, মানে কুচকানো একটা অবস্থা থাকে। আমাদের ডাক্তারি বইয়ে যেটা আছে একেবারে সরাসরি, যে পিওডি অরেঞ্জ, মানে কমলা লেবুর খোসার গায়ে যেমন বাইরে থেকে তাকালে ছোট ছোট গর্তের মতো থাকে না, ঠিক চামড়ার যে নর্মাল যে অবস্থাটা চলে গিয়ে সেখানে এরকম কমলা লেবুর খোসা যেরকম ছোট ছোট গর্তের মতো এরকম দেখে নিচের টিউমারের চাপে ওটা এরকম হয়ে যায়। তো এটা হইতে পারে। তারপরে স্তনের বোটা যেটা আমরা বলি যে নিপুল, সেটা যদি ভিতরে ঢুকে যায়, অল্প বয়সের মেয়েদের কিন্তু এটা এমনিতেও থাকতে পারে, স্বাভাবিকভাবেই কারণেই থাকতে পারে, কিন্তু পরবর্তী একজন পূর্ণবয়স্ক নারীর যদি স্তনের বোটাটা ভিতরে ঢুকে যায়, রিট্রাক্টেড বলি আমরা, এটা হলে পরে একটু আমরা এটাও একটা লক্ষণ মনে করতে পারি। মানে এটা হওয়া একদম, আমি যেগুলি বলছি এগুলো কোনোটা একটা হওয়া মানে যেটা ক্যান্সার তা না, আরও অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, কিন্তু এটাকে একটা লক্ষণ হিসেবে ধরতে পারে। আরেকটা হলো যে নিপিল দিয়ে যদি কোনো ওই মানে কষ জাতীয় কিছু বের হয় চাপ দিলে বা এমনি এমনি, সেটা যদি আবার লালচে হয়, মানে রক্ত মিশ্রানো, তাহলে অবশ্যই এটা একটা আমরা একটা সতর্কতার সাথে বলবো। আর যেটা হয় যে যদি খুব বেশি অগ্রসর হয়ে যায়, যদি উপরে কোনো কারণে ব্লাড সাপ্লাইটা নষ্ট হয়ে যায়, তাহলে ওখানে ঘা হয়ে যায় এবং একটা মানে অনেকটা কি বলবো অনেক, তারপরে ওখানে এক সময় দুর্গন্ধ হতে পারে, যে ইনফেকশন হয়ে, তারপরে ওই যে আমরা গ্রামে বলে না যে পোকা হয়ে গেছে, মাছি হয়ে গেছে, ম্যাগটস, হয় ইনফেকশন। এটা হলে আমি একদম অ্যাডভান্স স্টেজের কথা বললাম। আর যদি ছড়ায় গিয়ে থাকে শরীরের অন্যান্য জায়গায়, অনেক জায়গায় ছড়াই পড়তে পারে, সেই অনুযায়ী আরো কিছু লক্ষণ হইতে পারে, সেগুলি আমরা না বলি। প্রাথমিক যখন আপনি এই ক্যান্সারটা ধরা পড়ে, যখন আপনাদের চোখে যখন এটা ধরা পড়ে যেটা ক্যান্সার, তখন আপনারা প্রাথমিক চিকিৎসাটা কিভাবে শুরু করেন? চিকিৎসার আগে আমি ডায়াগনোসিসের কথা একটু বলি, যে যদি এরকম চাকা পিণ্ড এরকম থাকে, সন্দেহজনক থাকে, তখন একজন অভিজ্ঞ ডাক্তার যদি এটা ফিল করেন, উনি অভিজ্ঞ হাতে টের পাবেন যে হ্যাঁ সত্যি সত্যি এটা চাকা, নাকি চাকা চাকা ভাব আসলে চাকা না। এবং সেই চাকা হলেই যে সেটা ক্যান্সার তা কিন্তু না, কারণ টিউমার তো প্রথমে তো হলো একটা টিউমার। এখন টিউমার সেটা ক্যান্সার হইতে পারে, আবার ক্যান্সার না, মানে বেনাইন টিউমার বলি আমরা, ক্ষতিকারক টিউমার, সেটাও হইতে পারে। তো সেই জন্য সন্দেহ লাগলে আলট্রাসোনোগ্রাম করাইতে পারি আমরা একটা বয়সের পরে, 40 বা 50 বছরের পরে। এখানে ম্যামোগ্রামের মাধ্যমে একটু সন্দেহ থাকলে ম্যামোগ্রাম করেও দেখা যেতে পারে। তো তারপরে যদি দেখা যায় যে সত্যি সত্যি এটা একটা চাকা বা টিউমার হইতে পারে এটা, তখন আমরা এই বায়োপসি করার কাছে, কোর বায়োপসি, মানে একটা মোটা নিডল দিয়ে ওখান থেকে ভিতর থেকে নিয়ে এসে, একটু টিস্যু বলি আমরা, টিস্যু নিয়ে এসে সেটা দিয়ে বায়োপসি করে, যেভাবে স্লাইড বানায় পরীক্ষা করে মাইক্রোস্কোপের নিচে। তো এটি হলো কনফার্মেটরি পরীক্ষা। যে তার আগে আমি যা বললাম যে এক্সরে, আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাম, এগুলো সব কিছুই হলো মানে কিন্তু ডেফিনিটিভ না, এটা নিশ্চিত করানোর জন্য বায়োপসিটা করতে হবে। তবে দূর দূরান্তে অনেক জায়গায় বায়োপসির সিস্টেম না থাকলে বা সুযোগ সুবিধা না থাকলে, চিকন সুই দিয়ে একটা পরীক্ষা আছে, এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এটা একটু দূর দূরান্তেও করা যায়। বাট আমরা মানে চাই যে যেখানে সুবিধা আছে সেখানে বায়োপসি হোক। তো এই হলো ডায়াগনোসিসের কথা বলছি। এর সাথে আনুষঙ্গিকগুলো দেখতে হবে যে টিউমার, মানে ক্যান্সারটা কি বগলতলাটা বিশেষ করে দেখা যায় ওইখানে আছে, ছড়াইছে কিনা, ছড়ালে কোন লেভেল পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে ছড়াইছে কিনা। এই যে অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোথাও ছড়াই পড়ার পদ্ধতিটার নাম হলো আমরা বলি মেটাস্টেসিস। মানে এখান থেকে ব্রেস্ট থেকে, প্রথমে তো একটা বললাম যে ব্রেস্টের মধ্যে বড় হইতে পারে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে ঘা হয়ে যেতে পারে, এরকম হতে পারে। আরেকটা হলো যে ব্রেস্টের আশেপাশের যে গ্ল্যান্ডগুলা নর্মালি থাকে সেগুলি আক্রান্ত হয়ে ফুলে যেতে পারে, বগলতলাটা। তারপরে এখানকার যে কণ্ঠার হাড় বলি না, এর নিচে এর উপরে একটা গর্তের মতো আছে, এখানকার গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে, ঘাড়ের গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে, উল্টা সাইডে চলে যেতে পারে। এদিকে ব্রেস্টের সমস্যা, উল্টা দিকে বগলতলায় চলে গেল বা এরকম চলে গেল। এগুলো দিয়ে আমরা বলি কত দূর আগাইলো। এটি হলো গ্ল্যান্ড বা গ্রন্থিগুলো ফুলে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, লিম্ফ নোড আমরা ডাক্তারি ভাষায় বলি লিম্ফ নোড। আর যেটা বললাম যে অন্য একটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়াই পড়ে, সেটা হলো মেটাস্টেসিস, যেটা বললাম লাংসে গেছে কিনা, লিভারে গেছে কিনা, শরীরের কোনো হাড়ের মধ্যে কোথাও ছড়াই পড়ছে কিনা, এগুলির জন্য আরো কিছু ইনভেস্টিগেশন। ওকে, ফাইন। এখন আমার চিকিৎসার পদ্ধতি, যেটা আপনি জিজ্ঞেস করছেন যে চিকিৎসার কি প্ল্যান।
চিকিৎসার প্ল্যান করার আগে আমরা একটা বেসিক জিনিস আমরা ঠিক করি যে এই রোগীর যে কন্ডিশন, মানে ক্যান্সার যে অবস্থায় আছে, তার বায়োপসির টিস্যুর যে ধরন, গ্রেডিং বলি আমরা, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্কিটেকচার থাকে না যে সেলের, সেটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে হলো যে এটা ছড়াই পড়ছে কিনা, এগুলো সব কিছু মিলে এই রোগীর জেনারেল কন্ডিশনটা কেমন, তার হার্ট লাং মানে চিকিৎসা নিতে পারবে কিনা, সব কিছু চিন্তা করে এটাকে আমরা কিউরেটিভ চিকিৎসা করব, মানে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এক ধরনের চিকিৎসা যে আমরা কিউরেটিভ, মানে একটু অ্যাগ্রেসিভ হলেও আমরা ওই চিকিৎসাটা দেবো, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর যখন দেখি যে না এটা ছড়াই পড়ছে, রোগীর জেনারেল কন্ডিশন ভালো না, এটা আসলে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপাতত এটাকে যাতে আরো অগ্রসর না হয়, ছোট করে নিয়ে আসা, সিমটমগুলো যাতে কমে যায়, এটার নাম হলো পেলিয়েটিভ মানে ইন্টেনশন, মানে প্রশমন করা, সুস্থ করা না, এটা হলো কিওর করে ফেলা, কিউরেটিভ ইন্টেনশন। আর এটা হলো মানে পেলিয়েটেশন, মানে আমি একটু মানে কি বলবো, মানে দমায় রাখবো জিনিসটাকে। এইটা হলো একটা চিকিৎসার মানে ইন্টেনশনটা কি। এরপরে আসি যে ক্যান্সার চিকিৎসার প্রধান পদ্ধতি যেগুলি আছে, ব্রেস্ট ক্যান্সারের বেলা হতে যেমন সার্জারি বা অপারেশন, কেমোথেরাপি মানে ওষুধের মাধ্যমে চিকিৎসা, রেডিওথেরাপি মানে বিকিরণ চিকিৎসা, বিকিরণ রে দিয়ে দূর থেকে চিকিৎসা করা। আর এর পাশাপাশি কেমোথেরাপির কাছাকাছি হলেও ঠিক কেমোথেরাপি না, এরকম দুই ধরনের থেরাপি এখন খুবই প্রচলিত আসছে, একটা ইমিউনোথেরাপি, একটা টার্গেটেড থেরাপি বলি আমরা। এইটুকু শুধু বলে রাখলাম, এটা জাস্ট জানার জন্য। কিন্তু মেইনলি ওই তিনটা পদ্ধতির কথা আমরা বললাম। এখন এই রোগীর জন্য কোনটা হবে, যদি প্রথম অবস্থায় যদি ধরা পড়ে, তাহলে কিন্তু অপারেশনটাই হলো ফার্স্ট চয়েস। প্রথম অবস্থায় যদি ধরা পড়ে, তাহলে অপারেশনটা ফার্স্ট চয়েস। এখন অপারেশনের পরে আরও চিকিৎসা লাগবে কিনা, অর্থাৎ কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা হরমোন থেরাপি আছে, কিছু ট্যাবলেট আছে, এগুলি মানুষকে রেগুলার খেয়ে যেতে হয় 2 বছর বা 5 বছর পর্যন্ত। তো এগুলি কোনটা লাগবে, একটা লাগবে না সবগুলো পদ্ধতি লাগবে না একাধিক পদ্ধতি লাগবে, এই সিদ্ধান্তগুলো রোগীর যে অবস্থার উপরে চিন্তা ভাবনা করে সব কিছু মিলে সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, আমরা তাহলে আরেকটা জিনিস যাচ্ছি যে এই ক্যান্সার হলে মানুষরা কিন্তু, সাধারণ মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলে যারা এবং সাধারণ মানুষ এই বিষয়টা অনেক ভয় পায়। এই ভয় দূর করার জন্য কোনটা, মানে ক্যান্সার হলে হ্যাঁ এটা মানুষ লুকিয়ে রাখে, মানে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্লাস ক্যান্সার হলো মানুষ এটাকে লুকিয়ে রাখে। 2 নম্বরে লুকিয়ে রাখতে যখন একটা পর্যায়ে চলে যায়, তখন এটা নিয়ে তারা ভয় পায়। এই ভয় দূর করার জন্য আপনার সাজেস্ট কি বা পরামর্শ কি? প্রথম কথা হলো লুকিয়ে রাখা যাবে না, এখানেই তো আমাদের কাজ। এই যে আমরা জনসচেতনতা বলি, জনসচেতনতার মধ্যে এই কথাগুলো আসতে হবে যে এই লক্ষণগুলো দেখা দিলেই আপনি আতঙ্কিত না হয়ে বা লজ্জা না পেন, লজ্জার কথাটা বলতে হবে। কারণ আমাদের দেশে অনেক পর্দানশীল যারা থাকেন, তারা ধর্মীয় কারণে হোক বা সামাজিক কারণে হোক কাউকে বলতে চান না, লজ্জা পান। মানে স্তনের ভিতরে বা জরায়ুর একটা সমস্যা, এটা একজন নারী সহজে বলতে চায় না, এটা চায় না। তো এটা আমাদের, কিন্তু এখানেই আমাদের কাজটা। নারীদেরকে যেমন বুঝাইতে হবে, পরিবারের অন্য পুরুষ সদস্যদের বুঝাইতে হবে যে এইটা কোনোভাবেই এটা একটা নারীর স্তন বা জরায়ু, এটা তো কোনো লজ্জার বিষয় না, এটা তো একটা অন্য 10টা অঙ্গ প্রত্যঙ্গের মতোই প্রয়োজনীয় একটা অঙ্গ। তাহলে এখানকার সুস্থতাটা তো জরুরি। এই সুস্থতার জন্য আমাকে ওইটুকু লজ্জার সংকোচটা ত্যাগ করতে হবে। নারীদেরকে আমাদের এটা বুঝাইতে হবে, পুরুষ সদস্য যারা আছে তারাও যাতে তার পরিবারের মা, বোন, কন্যা, স্ত্রী তাদেরকে বলে যে দেখো তোমরা যদি এরকম কিছু হলে তোমরা যাতে লজ্জায় এটা গোপন না রাখো। আচ্ছা, এরপরে হলো তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আপনি যেটা জিজ্ঞেস করলেন, যদি ক্যান্সারই হয়ে যায় তখন তারা ভয় পায়। এই ভয় পাওয়াটাও আমি মনে করি যে এই ভয় থেকেও মানুষকে আমাদেরকে বুঝাইতে হবে যে না, এই ভয় পাওয়াটা নিজের জন্য আরো ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর। ক্যান্সার হয়ে গেছে তার মানে তো এই না যে তার মৃত্যু নিশ্চিত, এটা তো অনেক আগের কথা, পুরানা কথা। অনেক বছর আগে এই ধরনের চিন্তা ছিল যে ক্যান্সার হইলে আর কোনো অ্যান্সার নাই, এগুলো তো অনেক পুরানা কথা। এখন তো ক্যান্সারের অনেক ক্যান্সার আছে। যেমন স্তন ক্যান্সারের বেলায় আমরা বলি, যদি সঠিক সময়ে প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, যদি চিকিৎসার পদ্ধতিটা যদি সঠিক পদ্ধতি হয়, এই কথাটা আমি কেন বলছি সঠিক পদ্ধতি, সব জায়গায় কেন বলি, সব জায়গায় দেখেছি ক্যান্সার ধরা পড়ে মানে মৃত্যু নয়, প্রাথমিক অবস্থায় ধরা পড়ে নিরাময় সম্ভব, এটা আপনার একটা কমন। হ্যাঁ, কিন্তু আমি যে এটা যেটা বলছি যে সঠিক সময়ে প্রাথমিক অবস্থাতেই ধরা পড়াটা জরুরি, আর সঠিক চিকিৎসা পদ্ধতি দরকার। সঠিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশের এখনো অনেক গ্রামের মানুষ অর্থনৈতিক কারণে হোক, অজ্ঞানতার কারণে হোক, ওই যে প্রচলিত যে সমস্ত চিকিৎসা আছে, কবিরাজি,
হোমিওপ্যাথি বা অন্যান্য আয়ুর্বেদ এই ধরনের চিকিৎসা, আমি এগুলিকে কোনোটা ছোট করে দেখতে চাই না। আমি কিন্তু আমার কথা হলো যে ক্যান্সারের যেভাবে ক্যান্সারটা হয়, এর যে শারীরবিদ্যা যদি বলি, ফিজিওলজি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এগুলো যদি আমরা যেহেতু ডাক্তার আমরা পড়ে আসছি, আমরা মনে করি যে ক্যান্সারের চিকিৎসাটা ওই ধরনের পদ্ধতিগুলোতে আসলে ঠিক হওয়া সম্ভব না। তার মানে এই যে সঠিক চিকিৎসা পদ্ধতি, মেডিকেল আমরা যেটাকে বলি যে মেডিকেল সায়েন্স, যেটাকে আমাদের বৈজ্ঞানিক, সেটা বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিটা নেওয়া দরকার। 3 নম্বর হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যার যে কটা পদ্ধতির কথা সাজেস্ট করা হবে, সব কটাই যেন আমরা পূর্ণাঙ্গ চিকিৎসাটা যাতে নেই। অনেকে বিশাল একটা ঘা নিয়ে আসছে বা বড় একটা টিউমার নিয়ে আসছে, অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে, বলছে আপনি 3 সপ্তাহ পরে আসবেন, আপনার পরবর্তী চিকিৎসাগুলো শুরু হবে। টিউমারই নাই, চাকায় নাই, কোনো সমস্যা নেই, গিয়ে ব্যস্ত হয়ে গেল। কিন্তু তখন কয়েক মাস পরে দেখা গেলো আরো ভয়াবহ অবস্থায়, রিকারেন্স, মানে আবার ফিরে আসছে, কারণ তার তো চিকিৎসা কমপ্লিটই হয় নাই। ফিরে আসা তো আরো পরের কথা, তার তো চিকিৎসাটা কমপ্লিটই হয় নাই। তো এই জন্য আমি বলি, মানে প্রাথমিক অবস্থায় বা সঠিক সময়ে ডায়াগনোসিস হওয়া, সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা এবং পূর্ণাঙ্গ চিকিৎসাটা নেওয়া, এবং চিকিৎসা নেওয়ার শেষ হওয়ার পরেও কিছুদিন, 2 বছর বা 5 বছর ডাক্তাররা যেভাবে বলেন, তাদের নিয়মিত চেক আপের মধ্যে থাকা, ফলো আপ বলি আমরা। এই হলেই আমি মনে করি শতকরা 95%-এরও বেশি স্তন ক্যান্সার রোগী পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, একটা প্রশ্ন যদি করি, সেটা হলো এই ক্যান্সারগুলো কেন হয়? মানে কোনো খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে, নাকি মানে স্পেসিফিক ভাবে কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই খাদ্যাভ্যাস একটা কারণ, কিন্তু ক্যান্সারের আসলে অসংখ্য কারণ। আমরা কারণ না বলে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, মানে ঝুঁকি। এই জিনিসের অথবা এই অভ্যাসের সংস্পর্শে গেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে, রিস্ক ফ্যাক্টর। অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো মানে আমি যেটা ছোট করে বলি যে প্রথমে ভাগ করে নেই আমরা 2 ধরনের রিস্ক ফ্যাক্টর। এক ধরনের হইলো এক্সটার্নাল, শরীরের বাইরে থেকে এসে আমাদেরকে আক্রান্ত করে। একটা ইন্টারনাল, শরীরের ভিতর থেকেই আসে। ভিতর থেকে যেমন ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক ফ্যাক্টরের মাধ্যমে পূর্ব প্রজন্মের কারো ছিল, হ্যাঁ, তাদের মধ্যে। যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে এতক্ষণ কথা বললাম, ব্রেস্ট ক্যান্সারও মায়ের দিককার কোনো নিকটাত্মীয় যদি থেকে থাকে, তাহলে তার মধ্যে হওয়ার ঝুঁকিটা বেশি হবে, এমন কোনো কথা নাই, ঝুঁকিটা বেশি। তো এরকম বংশগত কারণে হইতে পারে। তারপরে অনেক সময় ব্লাড গ্রুপের সাথেও কিছু ক্যান্সারের সম্পর্ক আছে, যে জাতিগত বৈশিষ্ট্য আছে না, পৃথিবীতে মানুষ জাতির মধ্যে অনেক রকম বৈশিষ্ট্য, এগুলির সাথে সম্পর্ক থাকতে পারে। আমাদের কিছু নৃগোষ্ঠী বলি না আমরা, অনেক জাতিগত, আমাদের দেশে তো জাতিগত নাই, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের মধ্যে কিছু কিছু কালচারের কারণে কিছু কিছু ক্যান্সার ঝুঁকি থাকতে পারে। তার মানে এগুলি কিছুটা মানে শরীরের ভিতর থেকেই কিছু আসতে পারে। জেনেটিকের মধ্যে আরেকটা বলতে হবে যে ওই যে জিনের মধ্যে কিছু অ্যাবনর্মাল মানে মিউটেশন হইতে পারে কোনো কারণে। এগুলো আমি কঠিন কথাগুলো আমি বেশি বলতে চাই না, শুধু এটুকু বলি যে জিনের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সাথে সম্পর্কিত কিছু জিন আছে, যেমন BRCA1, 2, এরকম কিছু। এই জিনগুলো কোনো কারণে যে অস্বাভাবিক যদি মিউটেশন বা বিবর্তন হয়, তাহলেও ক্যান্সার হইতে পারে। তাহলে এগুলি কিন্তু বাইরে থেকে আসা দরকার হচ্ছে না, শরীরের ভিতরেই আসছে। কিন্তু বাকি যদি আমি বলি, শতকরা প্রায় 90% ক্যান্সারের সাথে সম্পর্ক হলো বাইরে থেকে আসার সম্পর্ক, বাইরে থেকে। এগুলির মধ্যে আমি আবার কয়েকটা মানে সহজে মনে রাখার জন্য বলতে পারি কয় ধরনের, যেমন কিছু রাসায়নিক পদার্থ আছে, কেমিক্যালস, কিছু ভৌত পদার্থ আছে, ফিজিক্যাল সাবস্টেন্স আছে, ভৌত পদার্থ, কিছু বায়োলজিক্যাল সাবস্টেন্স, মানে জীবাণু জাতীয় কিছু আছে আপনার। তো এই ধরনের 3 ধরনের আমি যদি বলি, ওই যে কেমিক্যাল, ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল, বাংলায় বললে যে রাসায়নিক পদার্থ, ভৌত পদার্থ এবং জীবাণু জাতীয় পদার্থ সংস্পর্শে গেলে ক্যান্সার হইতে পারে। আরেকটা হলো যে লাইফস্টাইলের সাথে সম্পর্ক, জীবন আচরণের মধ্যে। আপনি বললেন না যে খাওয়া দাওয়ার কথা, খাওয়া দাওয়াটা কিন্তু মানুষের লাইফস্টাইলের একটা অংশ। একটা মানুষ কি ধরনের খাবার খাবে, ধরেন শহরের মানুষ একরকম খাবার খায় না, পার্থক্য আছে না গ্রামের মানুষের জীবনযাত্রার মধ্যে। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কি পানি ব্যবহার, মানে কেউ ধূমপান করে, কেউ মদ্যপান করে, কেউ করে না। এই যে একটা লাইফস্টাইলের সাথে সম্পর্ক, তো এখানের সাথে অনেকগুলা ফ্যাক্টর আছে যেগুলি ক্যান্সার সৃষ্টি করতে পারে। আমি অলরেডি বলে ফেলছি যে রাসায়নিক পদার্থের মধ্যে তামাক জাতীয় যত পদার্থ আছে, বিড়ি, সিগারেট, হুক্কা, জর্দা বা স্মোকিং, জর্দা স্মোকিং না, আবার নন স্মোকিং হলো যেমন জর্দা, সাদা পাতা, গুল, খৈনি, এই ধরনের কিছু তামাক জাতীয় পদার্থ আছে, এগুলো
যেগুলি যে কোনো ধরনের পদার্থই হোক না কেন তামাকের, সেগুলি ক্যান্সার সৃষ্টি করতে পারে। অ্যালকোহল বা মদ্যপানের কারণে পাকস্থলীর ক্যান্সার থেকে শুরু করে যে লিভারের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, মুখের ক্যান্সার হতে পারে। তারপর আর্সেনিক, আমাদের দেশের অনেক বিস্তীর্ণ এলাকার পানির মধ্যে আর্সেনিক আছে, আর্সেনিক যুক্ত পানি ব্যবহার করলে চামড়ার ক্যান্সার হতে পারে। পরবর্তীতে আরও কিছু গবেষণায় দেখা গেছে যে শ্বাসতন্ত্র এবং পরিপাকতন্ত্রের ক্যান্সারও বেশি হয় যে আর্সেনিক যুক্ত পানি ব্যবহার করলে। এগুলি কেমিক্যাল গেল। আমরা খাবারের মধ্যে কিছু রং ব্যবহার করি না, মানে এগুলি কিন্তু অনেকগুলা রং, ওই যে জর্দা রং করার জন্য বা পোলাও রং করার জন্য এরকম কিছু রং ব্যবহার করি, এগুলো কিন্তু অনেকগুলো, বেশিরভাগই কিন্তু এগুলো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ এর মধ্যে আছে, কার্সিনোজেন বলে যেটা আমরা। তারপর ধরেন ভৌত পদার্থের কথা বলছিলাম। ভৌত পদার্থের প্রধান এটা হলো যে রশ্মি বা রে, এক্স-রে খুব প্রয়োজন। ওই এক্স-রে যদি বিনা প্রয়োজনে বারবার করা হয়, ওই এক্স-রের কারণে যে বোন মেরো মানে অস্থি মজ্জার ভিতর থেকে যেখানে কোষগুলা তৈরি হয়, রক্তকণিকাগুলা, সেগুলি ক্ষতিগ্রস্ত হইতে ব্লাড ক্যান্সার হইতে পারে, এই যে হইতে পারে। তারপরে ক্যান্সার চিকিৎসার জন্য যে সমস্ত রে ব্যবহার করি আমরা, সবগুলো না, তো ওইগুলি থেকেও যদি ঠিকমতো মানে সুস্থ টিস্যুর উপরে পড়ে যায়, সেই কারণেই ক্যান্সারের যে রেডিওথেরাপির মেশিন এত দামি এবং মেশিনটা বানাতে হয় যেখানে রাখতে হয়, সেটাও অনেক, যাতে বাইরে না যায়, সুস্থ একটা মানুষ যেন আক্রান্ত না হয়, সুস্থ টিস্যু, একদম ক্যান্সার রোগীর সুস্থ টিস্যু যাতে রেডিয়েশনে আক্রান্ত না হয়, এগুলি আছে। সূর্যের আলোর মধ্যে একটা রে আছে আলট্রাভায়োলেট রে, সেটাও যদি দীর্ঘ সময় যদি চামড়ার মধ্যে পড়ে, তাহলে সেখানেও এক ধরনের ক্যান্সার, চামড়ার ক্যান্সার হইতে পারে। ফিজিক্যাল সাবস্টেন্সের মধ্যে মোটামুটি এগুলি গেল। আর বায়োলজিক্যালের মধ্যে আমি একটা কথা তার আগে ক্লিয়ারলি বলে দিই যে ক্যান্সার কিন্তু সংক্রামক রোগ না, অসংক্রামক রোগ। প্রধান যে 4টা অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সার একটা, হ্যাঁ, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস এবং শ্বাসতন্ত্রের কিছু দীর্ঘস্থায়ী প্রদাহ, যেটা সিওপিডি বলি আমরা। কিন্তু আমি আবার বলছি যে কিছু জীবাণুর সাথে ক্যান্সারের সম্পর্ক আছে। তাহলে আবার এটা অনেকে মনে করতে পারে তাহলে উল্টা, মানে সাংঘর্ষিক হয়ে গেল না কথাটা। সাংঘর্ষিক না, মানে একজন ক্যান্সার রোগীর কাছ থেকে আরেকজন ক্যান্সার রোগী সরাসরি কখনোই ক্যান্সার আক্রান্ত হবে না, কিন্তু কিছু জীবাণু আছে, ওই জীবাণুর যদি ক্রনিক ইনফেকশন হয়, মানে দীর্ঘস্থায়ী ইনফেকশন হয়, যেমন হেপাটাইটিস বি, সি, তারপরে আরো আছে এইচপিভি, ওটা নিয়ে আমি সুযোগ পাইলে একটু বিস্তারিত বলতে চাই। তো এই ধরনের কিছু জীবাণু সংক্রমণ হলে যদি মানে ক্রনিক যদি হয়, পরবর্তীতে সেখানে তার ক্যান্সার হইতে পারে, কিন্তু ওই ক্যান্সার কখনো সরাসরি আরেকজনের গায়ে যাবে না। এই কথাটা একদম পরিষ্কার। এই জন্য কোনো রোগীর মানে আমাদের আত্মীয় স্বজনদের ক্যান্সার হলে যেন আমরা তার সেবা শুশ্রূষা করতে গিয়ে এই ভয় না পাই যে আমার ক্যান্সার হয়ে যাবে। জীবাণু থেকে ক্যান্সার হইতে পারে, কিন্তু সরাসরি ওই ক্যান্সারটা আবার আরেকজনের শরীরে যাবে না। এনিওয়ে, তো এই গেল। আর লাইফস্টাইল সম্পর্কে তো আমি কিছু কথা বললাম, যে এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো থেকে আরও আছে, যেমন খাবার দাবারের কথা আপনি বলছিলেন, যারা অতিরিক্ত প্রাণীজ আমিষ জাতীয় খাবার খায়, অর্থাৎ মাছের থেকে মাংসের মধ্যে আবার ধরেন যেগুলি 4 পায়ের জন্তুর মাংস, সেগুলি হলো মানে ক্ষতিকর বেশি, যে কোলন মানে বৃহদন্ত্রের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। খুব মাংস জাতীয় খাবার বেশি খাইলে, খুব চর্বিযুক্ত খাবার বেশি খেলে নারীদের মধ্যে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যত মোটা হয়ে যাবে তত ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়বে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাইলে পরে আজকালকার তরুণীরা মোটা হয়ে যাচ্ছে, সেটাও ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা কারণ হতে পারে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিষয় আমাদের ধর্মে বলে, ইমানের অঙ্গ। পরিচ্ছন্নতারও দরকার। মুখের যদি পরিচ্ছন্নতা, রেগুলার যদি খাওয়ার পরে ঘুমানোর আগে যদি আমরা কেউ দাঁত ব্রাশ না করি, পরিষ্কার না করি, মুখের ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকে। তারপরে নারীদের যে বিশেষ করে পিরিয়ডের সময় যদি মানে যেটাকে আমরা জীবাণুমুক্ত অবস্থাটা মেনটেন করা না হয়, তাহলেও কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার পিছনে একটা ঝুঁকি থাকে। এবং আমি একটা বলছিলাম যে একটা জীবাণু সম্পর্কে আমি একটু বিশেষ করে বলতে চেয়েছিলাম, সেটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটা দুষ্ট ভাইরাস,
জরায়ু মুখের ক্যান্সার হওয়ার এটা প্রধান কারণ। আরো অনেক কারণ আছে, অল্প বয়সে বিয়ে হওয়া, অল্প বয়সে বাচ্চা মা হওয়া, বেশি বেশি সন্তানের মা হওয়া, এগুলি যেমন ব্যক্তিগত পরিচ্ছন্নতা যেটা বললাম সেটা। কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা শতকরা 98-99% ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সারের সাথে সম্পর্কিত। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা ছড়ানোর অন্যতম একটা হলো শারীরিক সম্পর্ক, বিশেষ করে যদি আমরা বলি যে একাধিক সঙ্গীর সাথে মেলামেশা থাকলে পরে সেখান এর মাধ্যমে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ছড়াইতে পারে, জরায়ু মুখের ক্যান্সার আক্রান্ত হইতে পারে, একজন নির্দোষ নারী আক্রান্ত হইতে পারে অন্য কারো কারণে। তো এইগুলি নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করা দরকার। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি এবং একটি সংগঠন যারা আপনাকে পিঙ্ক ম্যান হিসেবে উপাধি দিয়েছেন এই সেক্টরে অবদান রাখার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য, তো এই সংগঠন আপনাকে কি কি পারপাসে বা তারা আপনাকে কি কি গুণ বা বৈশিষ্ট্য দেখে আপনাকে এই পিঙ্ক ম্যান হিসেবে উপাধি দিয়েছে? এইটা আসলে অনেক বছর থেকে আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করি, তো 2004 সাল থেকে, এবং স্বাভাবিকভাবেই গোলাপি পোশাক পরা থাকি আমি বেশিরভাগ সময়, যেহেতু এই প্রোগ্রামগুলো যখন করি। পিঙ্ক রিবন নিয়ে যে প্রচারণাটা বাংলাদেশে, তো এটার সাথে আমার একটু ভূমিকা, একটু সবাই এই কারণে ওই পিঙ্ক রিবন, পিঙ্ক ড্রেস, পিঙ্ক কি মানে মুখে মুখে এমনি বলতো যে আরে পিঙ্ক ম্যান খবর কি। কিন্তু 2024 সালে প্রথম আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, আমাদের দেশের একটা নিবন্ধনকৃত একটা অর্গানাইজেশন, তারা প্রথম আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা দেয় যে পিঙ্ক ম্যান বা গোলাপি মানব। গত বছর আন্তর্জাতিক একটা খুবই নামকরা সংস্থা গ্যাভি, মানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন, এটা কিন্তু মানে এই যে সারা বিশ্বে যে টিকাগুলো আসে তাদের মাধ্যমে আসে। তো এই সংগঠন তারা আবার একটা স্টোরি করলো আমাকে নিয়ে, আমার পুরা জীবন কাহিনী বা আমার যে ক্যান্সার নিয়ে কাজটাকেই হাইলাইট করলো, কিন্তু ক্যাপশনটা তারা দিল যে পিঙ্ক ম্যান অফ বাংলাদেশ। এই যে এই থেকে মানে একটু আন্তর্জাতিক পর্যায়ে গেল আর কি। তা আসলে এগুলি তো কোনো বিষয় না, আমরা নারীদের ক্যান্সার নিয়ে কাজ করি। আচ্ছা, আপনি এটা চিকিৎসার পাশাপাশি আপনি যখন চিকিৎসা শুরু করেছেন অনেক আগে, শুরু করার পরে একটা সময় এসে আপনি এটা নিয়ে সচেতনতা নিয়ে কাজ করছেন এবং একটা সংগঠন আপনি দাঁড় করিয়েছেন। এই সংগঠন এখন আপনার 47টি সংগঠনের আন্ডারে চলে মনে হয়, প্রায় 50টা ক্রস করছে গত বছর। 50টা ক্রস করছে। তো এই বিশাল একটা নেটওয়ার্ক আপনি তৈরি করেছেন। তা আপনার যাত্রাটা আপনি যখন শুরু করেছেন তখন কি আপনি এরকম একটা ছিল, মানে স্বপ্ন ছিল যে এরকম মানুষ সাড়া দিবে? 2004 সালে প্রথম আমি তো 3-4টে অর্গানাইজেশন ক্যান্সার নিয়ে ফোরাম বা অর্গানাইজেশন সাথে আমি যুক্ত ছিলাম শুরু থেকে। তো বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন ছিল প্রথম অর্গানাইজেশন যেটা ক্যান্সার, পরে একটা CCPR, সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, এই দুইটা সংগঠনের ব্যানারে এই কাজগুলো হইতো। এই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে যে পুরো প্রোগ্রামগুলো হতো, পরবর্তীতে একটা খুব সুপরিচিত মাল্টিন্যাশনাল কোম্পানি তারা আমাদের সাথে মানে স্পন্সর হিসেবে যোগ দেয়, নোকিয়া। তখন এটা আরো বেশি ছড়াই গেল বিষয়টা, মানে সারা দেশব্যাপী কাজগুলো আমরা করছি। তো আমার কাছে মনে হইতো যে এই কাজটা একা একা করার চাইতে যদি আরো যারা এই উৎসাহী আছে তাদেরকে নিয়ে কাজ করা। তো আমি দেখতাম যে YWCA, এটাও একটা আন্তর্জাতিক সংগঠন, ইয়াং ওমেন্স ক্রিশ্চিয়ানস অর্গানাইজেশনস। YWCA দেখলাম আমি 2012 সালে আমি খেয়াল করলাম যে ওরা বেশ ব্রেস্ট ক্যান্সার নিয়ে বড় করে প্রোগ্রাম করতেছে। হ্যাঁ, তারপরে বাংলাদেশ মহিলা সমিতিরও একটু উদ্যোগ ছিল, এরকম আরো কিছু কিছু আসানি মিশন বা অনেকেই কাজ করতো। কিন্তু 2013 সালে আমার মনে হলো যে আমরা সবাই একসাথে কেন এক কাজটা করি না, যার যার আলাদা আলাদা কাজ থাকবে। আবার ওই অক্টোবর মাসটা যেহেতু আন্তর্জাতিকভাবে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসাবে পালন করা হয়, তা আমরা দেখতাম যে বিক্ষিপ্তভাবে আমরা এই মাসের এই দিন আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করতাম। আমি বললাম তাহলে আমরা একটা বসি, তখন একটা মিটিং কল করলাম। সেই মিটিংয়ে আমার মনে আছে 22শে সেপ্টেম্বর এই মিটিংয়ে অনেকেই আসলেন। হ্যাঁ, আমাদের অনেক সিনিয়র টিচাররা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আসলেন। ওইখানে বসে ঠিক হলো যে তখন আমরা 12টা সংগঠন ছিলাম সব মিলে, যে 12টা সংগঠন আর সরকারের 2-4টা ইনস্টিটিউট এর সাথে জড়িত ছিল, যে আমরা বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম নামে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো,
এবং আলাদা আলাদা কাজও যেমন করব, আবার একসাথে কিছু কাজ করব। এবং আমরা একটা ঠিক করলাম যে 10ই অক্টোবর বাংলাদেশে আমরা আলাদা করে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করব। এবং ওই দিনই আমরা সিদ্ধান্ত নিলাম, তার বোধহয় সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা দিলাম 10ই অক্টোবর, এবং 10 তারিখে প্রথমবারই ব্যাপক বলবো, মানে আমি বলবো ওই মানে যতটা আশা করিনি আমরা, তত তার থেকে বেশি সাড়া পাইলাম। ওই যে আমাদের যে সে ঢাকায় যে পিঙ্ক রোড শো, গোলাপি সড়ক শোভাযাত্রা নাম দিয়ে, মানে ওই যে ট্রাকের উপরে, পিক আপের উপরে আমাদের নারী পুরুষ অনেক সিনিয়র জুনিয়র এরকম মানে গোলাপি পোশাক পরে, এটা একটা ঢাকা শহর ব্যাপী যে লিফলেট বিতরণে, যে আমাদের একটা লিফলেটের মধ্যে সব লেখা থাকতো বাংলায়, এটা সারা পাইলো খুব ভালো। এর মধ্যে YWCA ছিল অবশ্যই, সরকারি আরো 2-3টা প্রতিষ্ঠানও ছিল, আন্তর্জাতিক নারীদের সংগঠন কয়েকটা ছিল। এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই 13 বছরের মাথায় এসে এখন 51টা, গত বছর 51টা সংগঠনের সাথে যুক্ত হয়েছে। এর মধ্যে নারী সংগঠন আছে বেশ কয়েকটা, ক্যান্সার নিয়ে বিভিন্ন ফাউন্ডেশন সোসাইটি এগুলি আছে, YWCA, তারপরে এরকম গণস্বাস্থ্য কেন্দ্র, ক্যান্সার হাসপাতাল যেটা, সেটা, এরকম অনেকগুলা সংগঠন। এবং ঢাকার বাইরেও বেশ কয়েকটা সংগঠন, আঞ্চলিক সংগঠন আছে, তারাও আমাদের সাথে যুক্ত। তাদের সুবিধা হয় যে আমরা ঢাকায় যে প্রোগ্রামগুলো করি, দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায়ও এইগুলি পালন হচ্ছে। ওই এখন কিন্তু গোলাপি সড়ক শোভাযাত্রা মানে বিশেষ করে অক্টোবর মাসে ঢাকার বাইরে অনেক জেলায় হয়। তো এটাই একটা ভালো লাগে। তো মানে যে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নিছে, যে গোলাপি পত্র পত্রিকাগুলা, মিডিয়া ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। আমার মনে হয় যে ক্যান্সারের মতো, বিশেষ করে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা এই মিডিয়াকে যতটা মিডিয়ার সহযোগিতাটা নিতে পারছি, বা ওনারা আগায় আসছে, আমরা যেটাই বলি না কেন, এইটা আমার মনে হয় না অন্য কোনো ডিজিজ নিয়ে এতটা হয়েছে, মানে ভলান্টারিলি, মানে এরকম যে অনেক। তো আলটিমেটলি এটা এখন ঢাকার বাইরেও অনেকগুলা জেলায় এটা পালন করা হয়। কিন্তু আমার বক্তব্য হলো এর বাইরেও আমাদের বিস্তীর্ণ এলাকার, যদি বলি বাংলাদেশের বিস্তীর্ণ বাংলার এখনো অনেক চরাঞ্চল বলি, প্রত্যন্ত জেলা উপজেলাগুলাতে এখন পর্যন্ত অনেক কাজ করার আছে আমাদের। আপনি একজন একাধারে অধ্যাপক, লেখক, গবেষক, এবং আপনি, আমি যতটুকু জানি আপনি ভালো সংগঠক। আপনি এই এত ব্যস্ততার মধ্যে আপনি পরিবারের জন্য কতটুকু সময় পান, এবং আপনার পরিবার এটাকে কিভাবে দেখে? আমি জানি যতটা আপনি প্রচুর দৌড়ান, আপনি এখনো 18 বছর বাচ্চাদের মতো প্রচুর সারাটা দিন আপনি পরিশ্রম করেন। তো এই পরিশ্রমটাকে আপনার পরিবার কিভাবে দেখে? আমার এই যে কার্যক্রম সারা জীবনটাই যদি আমি বলি, সেই মানে পেশাগত জীবনের শুরু থেকেই যদি বলি, এই কার্যক্রমে আমরা মানুষের ভালোর জন্য কাজ করার চেষ্টা করছি, সমাজের ভালোর জন্য। কতটুকু করতে পারছি তা জানি না, কিন্তু যদি বলেন যে ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে, সেটা আমার পরিবার। ক্ষতিগ্রস্ত এই সেন্সে যে আমি পরিবারের দিকে আসলেই কোনো আমার যে দায়িত্বটা থাকে একজন পরিবার প্রধান হিসেবে বলি, বা প্রধান বলবো না, আজকাল প্রধান পুরুষদের হইতে এমন কোনো কথা নাই। তো আমি বলছি যে সেখানে আমার যে দায়িত্বটা ছিল, যখন আমার স্ত্রীর প্রতি যতটুকু দায়িত্ব পালন করা উচিত ছিল, ওনার লেখাপড়া, ওনার কেরিয়ার সবকিছুই বিসর্জন বলা যায় দিয়ে দিচ্ছে, শুধু আমার কি বলবো এটাকে, যে পরিবারের প্রতি যথেষ্ট মানে মনোযোগ না দেওয়ার কারণে এই ওনার নিজের ব্যক্তিগত শিক্ষা, পেশা সবই বলবো ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই। এবং আমার ছেলে মেয়েকেও আসলে যতটুকু, আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ তারা লেখাপড়া করতে পারছে, এখনো আছে লেখাপড়ার মধ্যে যদিও, হ্যাঁ। কিন্তু তারপরেও আমি বলবো যে ওদের যে মানে মেধা ছিল বা যেটুকু, সেটা পুরাটা আমি ওইভাবে আমি মনে করি তাদেরকে যে ওইরকম একটা পরিবেশ দেওয়ার, সেটা আমি দিতে পারিনি। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবং এইখানে আমার ছেলে মেয়ে লেখাপড়া যেটুকু হয়েছে, হ্যাঁ, বড়টা ছেলে যেমন বিজনেসে উচ্চশিক্ষা নিয়েছে, আমার মেয়ে ডাক্তার হয়েছে, এখন মানে পোস্ট গ্রাজুয়েশনের চেষ্টার মধ্যে আছে। কিন্তু এটা আমার স্ত্রীর ভূমিকা, মানে পুরাটাই তার অবদান, এখানে আমার কোনো অবদান নাই, মানে একেবারেই না, কোনো দিক থেকেই না। আমি অর্থনৈতিকভাবেও যে একজন চিকিৎসক, একজন অধ্যাপক হিসেবে যেটুকু মানুষ আশা করে, সেইটার ধারে কাছেও নাই আমি, যেহেতু আমার কাজটাই হলো এরকম। আবার সময় দেওয়া, মনোযোগ দেওয়া তাদেরকে নিয়ে, মানে আমার স্ত্রী বলে, আমার মানে ছেলে মেয়েও মাঝে মাঝে বলে যে মানে শুধু বেড়ানোর জন্য ওদেরকে কোথাও নিয়ে গেছি আমি, এটা এরকম নজির খুব নাই।
ক্যান্সার অ্যাওয়ারনেসের কোনো প্রোগ্রামের সাথে হয়তো তাদেরকে ট্যাগ করে চলো যাই কিন্তু আলাদা করে বেড়ানোর জন্য যে কোথাও নিয়ে যাওয়া, এই ধরনের মানে ওদের হয়তো অনেক অপ্রাপ্তি আছে, কিন্তু এরপরেও বলবো তারা কিন্তু সবকিছু মিলে খুব অখুশি না। মানে এই যে একটা কিছু কাজ করতেছি, এটা আলটিমেটলি ওরাও হ্যাঁ সেটাই আর কি, মানে অখুশি না। আপনি এই যে পরিবারকে ছেড়ে যে আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন, সাধারণ মানুষকে নিয়ে ভাবছেন, সাধারণ মানুষের সচেতনতায় কাজ করেছেন, আজকে পিঙ্ক ম্যান সার্চ দিলে বা ক্যান্সার দিয়ে সার্চ দিলে সবার আগে যে নামটা আসে সেটা হচ্ছে আপনি। এটা আপনারা করছেন, এটা মিডিয়া করছে। এটা কিন্তু এই যে আপনি পরিবারকে দেখেন, আপনি পরিবারকে সময় না দিয়ে যে আপনি সাধারণ মানুষকে সচেতনতা দিয়ে যে কাজ করেছেন, এটা কিন্তু স্বয়ং আল্লাহ আপনার সাথে আছেন, এবং আল্লাহ কিন্তু আপনাকে যে মানুষ আপনার মাধ্যমে যে মানুষ সচেতনতা হয়েছে এবং এখান থেকে যে উপকৃত হয়েছে, এটার ফল তো অবশ্যই আপনি পাবেন। এবার আমি আসতে চাচ্ছি যে আপনি চিকিৎসকরা সাধারণত ব্যস্ত থাকে আপনাদের মতো জীবন, এই মানসিক বা এই চাপ সামলাতে আপনাদের কোনো শখ পূরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, বা আপনি ব্যক্তিগতভাবে হাবিবুল্লাহ তালুকদার আজকের আপনি অবসর সময় কি করেন? আমি যদি চিকিৎসক না হইতাম, মানে আমাকে যদি অপশন দেওয়া হইতো, একদম মানে একদম ছাত্র জীবনের কথা, শুরুর কথা বলতেছি, শিশুকালের কথা, তাহলে আমি হয়তো ডাক্তার না হয়ে আমি হয়তো সাহিত্যে পড়াশোনা করতাম। আমার আব্বা একেবারে সাংঘাতিকভাবে মানে সাহিত্যের প্রতি তার মারাত্মক ঝোঁক ছিল, এবং সংস্কৃতি বলতে গান, কবিতা, অভিনয়, নাটক। আমার আব্বা নাটক লিখতেন, অভিনয় করতেন, পরিচালনা করতেন, গান লিখতেন, গান গাইতেন, কবিতা লিখতেন, কবিতা আবৃত্তি করতেন। উনি শিক্ষক ছিলেন, সাহিত্যের শিক্ষক ছিলেন আমাদের মফস্বলেই। আমার আব্বা শিক্ষক ছিলেন এবং এই কাজগুলি করতেন। এবং আমাদের ছেলে মেয়েদের যে সময়টা একটু পশ্চাৎপদ এলাকা যদি বলি, একটা উপজেলা, আজ থেকে ধরেন কত বছর আগে, আজকে থেকে যদি 60-70 বছর আগে, 60 বছর আগের কথা চিন্তা করেন, মানে আমি বড় ভাইদের কথা বলছি, যে তাদেরকে নিয়ে আমার আব্বা একদম ছোটবেলা থেকে নাটক অভিনয় করাইতেন। যখন রক্ষণশীল ছিল অনেকটাই পরিবেশটা, তখনও কিন্তু আমার আব্বা এগুলি করছেন, এগুলি আমাদের মধ্যে আসছে। তো আমার ওইটাই একটু দুঃখ যে সাহিত্য নিয়ে পড়াটা হলো না। লেখালেখির একটু ঝোঁক আছে, কিন্তু কবিতা আমার আসে না, কিন্তু কবিতা আমি পড়তে ভালোবাসি। আবৃত্তি তো হয় না, তো মাঝে মাঝে সুযোগ পেলেই কবিতা পড়ার চেষ্টা করি। তারপর ধরেন অভিনয়, তো আমার আব্বা আমাকে দিয়ে অভিনয় করাইছে, একটা লেভেল পর্যন্ত নাটকে অভিনয় করাইছে। মেডিকেল কলেজে শখের বসেও কিছু নাটক আমরা করেছি, অভিনয় করেছি, বা নাটক পরিচালনাও করেছি, যদি কিছু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই আমার ছিল না। গানও যে ছোটবেলায় আব্বা হারমোনিয়াম নিয়ে বসাইতেন, ওই একটু চর্চা ছিল, কিন্তু সেটা নাই। কিন্তু এখন যে কোনো চান্স পাইলে একটু গান টান, তো এগুলোই হলো আমার এন্টারটেনমেন্ট। আচ্ছা, দর্শকদের একটু জানিয়ে রাখি যে হাবিবুল্লাহ তালুকদার সঙ্গে আমার কিছুদিন মেশার সুযোগ হয়েছে। উনি এতটাই সাহিত্যপ্রেমী যে এখনো কোথাও মঞ্চ পেলে মানে দৌড়াই উঠে যায়, একজন 18 বছর যুবকের মতো উঠে যায়। গান গাওয়া থেকে শুরু করে, কবিতা আবৃত্তি থেকে শুরু করে, উনি তো পারলে তো অভিনয়ও শুরু করে দেন। তো এই জিনিসটাই আমার আসলে ভীষণ ভালো লাগে, যে ওনার মধ্যে যে এই যে একটা আত্ম অহংকার, গর্ব অহংকার বা একটা নির্দিষ্ট গাম্ভীর্য ভাব নিয়ে থাকা, এটা ওনার মধ্যে নাই। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে একটা কথা বলি আমি, এটা যে আমার নিজের মানে এন্টারটেনমেন্টের জন্য আমি করি, ভাই, যেহেতু অন্য সুযোগ পাই না এই সময়গুলোর জন্য, এই যে গান গাওয়া, হঠাৎ করে একটু গান টান আবৃত্তি বা করা, কিন্তু এইটা কিন্তু আমি আমার যে ক্যান্সার প্রতিরোধ আন্দোলনে এটা কাজে লাগাই। সবচেয়ে বড় কথা, মানে এমনও অনেক জায়গায় যাই যেখানে আমাদের অন্য কেউ এত দূর দূরান্তে আরেকজন স্পিকার যাওয়ার মতো তাদের ওই প্র্যাকটিস বাদ দিয়ে যাওয়ার সুযোগ হয় না। তো আমি একাই স্পিকার, 1-1.5 ঘন্টা, অনেক জায়গায় 2-2.5 ঘন্টা পর্যন্ত মানুষ জানতে চায় ক্যান্সার নিয়ে, টানা কথা বলতেছি। টানা কথা বললে তো মানে বক্তারও অনেক সময় মনোযোগ চলে যায় দর্শকদের। তখন আমি মাঝে মাঝেই একটু মানে রিলিফ দেওয়ার জন্য মাঝে মাঝে একটু নিজেই বলি, এই তোমরা কে পারো, তোমরা কেউ কবিতা আবৃত্তি করতে পারো, কেউ গান গাইতে পারো, হয়তো ওদেরকে দিয়ে পরে আবার আমি একটু নিজেও একটু ধরি। মানে এটা দিয়ে মানে আমি বলি যে যারা শুনছে, দর্শক শ্রোতা, তাদের মনোযোগটা ধরে রাখা বা ফিরায় আনা, এটা আমি আমার এই আন্দোলনে ব্যবহার করি। আচ্ছা, ওটাও আমরা এখানে একটু কাজে লাগাইতে পারি, আমরা সর্বশেষে একটা গান শুনতে পারি। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে, এই ক্যারিয়ার জীবনে বলি বা আপনার সারা জীবনে সবচেয়ে বড় অর্জন কোনটি?
মানে ব্যক্তিগত অর্জনটার তো আসলে বড় না, তারপরও আমি বলি যে কিছু মানুষ যে একসময় যখন আমি এগুলি কথা বলতাম, অনেকেই বলতো আরে ডাক্তারি বাদ দিয়ে কি শুরু করছে, বক্তৃতা দিয়ে বেড়ায়, এরকম কথা আমার অনেক শুনতে হয়েছে। আমার মানে কলিগদের মধ্যে থেকে অনেকে এরকম টিজ করতো বা একটু উপহাস করতো, কেউ কেউ অনেকেই মনে করতো যে এটা কি ডাক্তার হওয়া মানে সাধারণত মানুষ যেটা বুঝে সেই হচ্ছে এই কাজ বাদ দিয়ে আমি অন্য কাজ করি। কিন্তু আবার ওই জায়গাটাই আমার সার্থকতা, যে এই কাজটাকেই আবার অনেক মানুষ আছে যারা যে কারণে আমাকে একটু ভালোবাসে, একটু সম্মান করে। তো এটাই হলো আমার বড় অর্জন। এই যে এই পাওয়া বা অ্যাওয়ার্ড বা এগুলির প্রতি আমার কোনো আকর্ষণ মানে ওই ধরনের কোনো চাহিদা নাই, কিন্তু আমি 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 যে মানুষের এই ভালোবাসাটা এনজয় করি। দেখা যায় আমি যেখানেই যাই, হয়তো বাংলাদেশের অনেক জায়গায় যাই যেখানে হয়তো আমি ভাবি যে এখানে হয়তো ওইরকম না কেউ দেখা যায় যে এই হয়তো টেলিভিশনে একটু দেখছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একটু নামটা জানে বা একটা চিনে পড়ে, তারা একটু রেসপেক্ট করে বা ভালোবাসে। এটা হলো আমার অর্জন, আমি এটাই চাই, এর বেশি আর কিছু চাওয়াও নাই। কিন্তু আমার যে জিনিসগুলা আমি সত্যিকার অর্থে চাই সেটা হলো যে ক্যান্সার প্রতিরোধ শুধু না, ক্যান্সার নিয়ন্ত্রণ যদি আমি বলি, প্রতিরোধ, চিকিৎসা, ডায়াগনোসিস, তারপরে এই সমস্ত কিছু নিয়ে একটা রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে সুন্দরভাবে একটা ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম রান করবে, মানুষের মধ্যে সচেতনতা আসবে, সরকারি হাসপাতালগুলা যাতে ক্যান্সার চিকিৎসা আরেকটু বিস্তৃত করবে, সুযোগটা বাড়বে, এবং বেসরকারি পর্যায়ে ক্যান্সার হাসপাতাল হবে, তারা শুধু বাণিজ্যিক দিকটাও দেখবে কিন্তু পাশাপাশি একটু মানবিক দিকটাও দেখবে। প্রচুর অলাভজনক হাসপাতাল আমাদের দেশে মাশাআল্লাহ, এখন অনেক বড় বড় শিল্পপতি ব্যবসায়ী আছেন, হাজার হাজার কোটি টাকার তারা ব্যবসা করেন। এক সময় আমরা বলতাম যে কতজন কোটিপতি সারা ওই সময়কার পাকিস্তানে ছিল, তাই না? কতগুলো পরিবার, যেন 22 পরিবার না এরকম বলা হতো। সেখানে এখন হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট এই বাংলাদেশের ব্যবসায়ীরা, শিল্পপতিরা নেন। তো তারা যদি ওই যে পাশের দেশ টাটার মতো, বিরলার মতো এরকম একটা হাসপাতাল করে দেন, ওইখান থেকে কোনো লাভের আশা না করে, যে ঠিক আছে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ অর্জন করার সুযোগ দিছে, আমি অনেক ব্যবসা আছে, অনেক ব্যবসার সাথে আমি জড়িত আছি, আমি ক্যান্সারটা আমি একটা হাসপাতাল করে দিলাম, এই হাসপাতাল থেকে সাধারণ মানুষ যেন একটু সাশ্রয়ীভাবে বা যার এরকমভাবে চিকিৎসাটা পায়, আধুনিক একটা চিকিৎসা। তো এই জিনিসটা আমি মনে প্রাণে চাই। আর এর পাশাপাশি এই সচেতনতার কাজে সবাই এগিয়ে আসবে, শুধু চিকিৎসক না, যে যে পেশায় আছে তারা সবাই এগিয়ে আসবে, যে আমি একটু জানার পরে আমি অন্যদের জানাই। আমি এখন আমার বলা যায় যে আমার জীবনের এই প্রান্তে দুইটা কাজ নিয়ে আমি এখন আছি। একটা হলো যে গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার একটা দায়িত্ব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে আমি পাইছি, যেটা আমি মনে প্রাণে চাই যে খুব ধীরে ধীরে হলেও একটা ক্যান্সার হাসপাতাল গড়ে উঠুক পূর্ণাঙ্গ গণস্বাস্থ্যের, যেখানে রোগীর আর্থিক অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা আছে, এটা আমি চাই। পাশাপাশি আরও 2-3টা উদ্যোগ আছে, আমি জড়িত আছি, যেগুলি ঢাকার বাইরেও আরও 2-1টা জায়গায়, দিনাজপুরে একটা ক্যান্সার হাসপাতালের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার সাথেও আমি একটু জড়াই গেছি, আমি এই শুক্রবারেও যাচ্ছি। কিন্তু এগুলি হোক, আর আরো কিছু সংগঠন মানে ছোট ছোট প্রতিষ্ঠান হোক, যারা হয়তো পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল করতে পারবে না, কিন্তু ক্যান্সার রোগীদের এইটুকু সেবা তারা স্বল্প খরচে দিতে পারবে। ইভেন ঢাকায় অনেক মানুষ এখনো আসছে, আমি চাই না যে সব রোগী ঢাকায় আসুক, মানে বিকেন্দ্রীকরণ করা হোক, কিন্তু তারপরেও বড় শহরে বা ঢাকায় যদি শুধু ক্যান্সার রোগীদের জন্য স্বল্প খরচে থাকার ব্যবস্থা কেউ করে দেয়, উনি চিকিৎসা দিতে পারবে না, শুধু থাকার ব্যবস্থাটা করে দিতে পারবে, একটু ট্রান্সপোর্টের ব্যবস্থাটা করে দিতে পারবে, রোগীদের কম খরচে আনা নেওয়াটা করে দিতে পারবে। কেউ হয়তো একটা বড় পুরো হাসপাতাল করতে পারবে না, কিন্তু একটা ডে কেয়ার সেন্টার করতে পারবে, যেখানে হয়তো স্বল্প খরচে কেমোথেরাপির সুযোগটা মানুষ পাবে। একজন ক্যান্সার সার্জন যদি মনে করেন আমি অত বড় উদ্যোক্তা হইতে পারবো না, আমি এই কাজটা পারি, আমি আমার পেশার পাশাপাশি আমি একটা ক্যান্সার সার্জারি সেন্টারই আমি খুললাম, যেখানে আমি কম খরচে, মানে যার যে সামর্থ্য অনুযায়ী তারা সেই সেবাটা দিতে পারবো। এরকম ভাবে একটা হলো অনেকগুলা পূর্ণাঙ্গ, যেটাকে আমরা কম্প্রিহেন্সিভ মানে ক্যান্সার সেন্টার বলি, সেরকম করে একটু ঢাকার বাইরেও ছড়ায় যাক। আবার এরকম ছোট ছোট উদ্যোগও হোক, যেখানে অন্তত কিছু মানুষ সেই সুবিধাটা পাচ্ছে। আবার সচেতনতার কাজে আমরা সবাই, এবং আমি সর্বশেষ যে আমি মনে করি আগামী বছর আর যতদিন আল্লাহ আমাকে সুযোগ দিবে, আমি একটা বিষয় নিয়ে কাজ করব, সেটা হলো কমিউনিটি অনকোলজি, অর্থাৎ সমাজ ভিত্তিক ক্যান্সার সেবা।
মানে হাসপাতালকে কেন্দ্র করেই ক্যান্সারের সব সেবা থাকবে, নট দ্যাট। আমি চাই যে একটা এলাকা, সেটা একটা গ্রাম হোক, মহল্লা হোক, পাড়া হোক, শহরের একটা পাড়া হোক, মানে ওইখানে যারা একটু সচেতন তাদেরকে আমরা সংগঠিত করব, তাদেরকে ক্যান্সার সচেতনতা, ক্যান্সার চিকিৎসার পদ্ধতি এগুলো নিয়ে একটা ধারণা দেব। তারা আবার ওই মহল্লার, ওই পাড়ার, ওই যে কেউ যদি অন্য যারা আছে তাদেরকে তারা এই গাইডেন্সটা দিবে। এইটা হলো কমিউনিটি অনকোলজি, অর্থাৎ হাসপাতালের সাথে যে আমাদের যে কমিউনিটি বা সমাজের যে একটা সংযোগ ঘটায় দেওয়া। তাহলে এই হাসপাতালটা এখানে বসে যে সেবাটা দিতে পারবে, কিন্তু হাসপাতালের সাথে যদি অনেকগুলা কমিউনিটিকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে ওই হাসপাতালটাই অনেক বেশি মানুষকে সেবা দিতে পারবে। এই কনসেপ্টটা নিয়ে কাজ করাটাই আমার জীবনের সর্বশেষ। আমি যদি বলি যে এটা নিয়ে আমি ব্যাপকভাবে কাজ করতে চাই, আরো সবার সহযোগিতা চাই। তরুণ চিকিৎসকদের নিয়ে আপনার পরামর্শ কি, যারা এই সেক্টরে নিয়ে কাজ করতে চায় আপনার মতো? ক্যান্সার চিকিৎসক মানে আমি শুধু বিশেষজ্ঞ চিকিৎসক বলছি না, ক্যান্সার বিশেষজ্ঞ যাদেরকে আমরা বলি, তারা পাশাপাশি ক্যান্সারের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড যারা চিকিৎসক, অথবা যে কোনো একজন তরুণ চিকিৎসক, তাদেরকে আমরা বলবো যারা ক্যান্সার নিয়ে করে একটু ভাবনা চিন্তা করেন বা কাজ করতে চান, তাদের প্রতি আমার যে এটা থাকবে, প্রথমত বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা বলি, যে তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে একটা মানুষ তো জীবনের যে পুরো সময়টা বা প্রতি দৈনন্দিন যে পুরো সময়টা, এর মধ্যে আমি আমার পরিবারের জন্য, আমার কর্মস্থলে, এবং আমি অনেকে প্রাইভেট প্র্যাকটিস করেন বা সেগুলি সময় আমরা দেই, তাই না? তো আমরা যদি এরকম করি যে ঠিক আছে আমি সপ্তাহে একদিন 2টা ঘন্টার সময় আমি ঠিক আয় রোজগারের চিন্তা না করে যে সমস্ত উদ্যোগ যারা নিচ্ছে, এই ধরনের ক্যান্সার রোগীদের সুযোগ সুবিধা করে দিচ্ছে, অল্প খরচে চিকিৎসা বা বিনা খরচে, তাদেরকে যদি একটু সহযোগিতা করি, আমি কাউকেই বলবো না এবং যে সবকিছু বাদ দিয়ে মানে একদম নিজের সমস্ত কাজ বাদ দিয়ে, কিন্তু আমি বলি যে একটা অংশ জীবনের, যদি কারো ধন সম্পদ থাকে, তার একটা অংশ যদি এরকম ক্যান্সার রোগীদের জন্য কোন একটা প্রতিষ্ঠান গড়া বা সচেতনতার কাজে ব্যয় করেন, একজন চিকিৎসক যদি তার মানে একটা সময়ের খুব ক্ষুদ্র একটা অংশ যদি দেন, এরকম করে যদি অনেক চিকিৎসক যদি চিন্তা করেন, তাহলে হবে কি, আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার, এই কথাটা আমার আগেই বলা উচিত ছিল, সেটা হলো যে এখন পর্যন্ত গরিব মানুষদের ভরসার জায়গাটা হলো সরকারি হাসপাতাল। কিন্তু দুঃখজনক হলো যে সরকারের অনেক উদ্যোগ থাকার পরেও এবং অনেক অগ্রসরও মানে আমরা হইতে পারছি, তারপরেও আমাদের চাহিদার তুলনায় সরকারি চিকিৎসা ব্যবস্থা এখনো অনেক মানে অপ্রতুল এবং খুবই কেন্দ্রীভূত। এখনো ঢাকার বাইরে 8টা বিভাগীয় ক্যান্সার হাসপাতাল এত বছর আগে শুরু হয়েও এগুলি এখন চালু হলো না, এগুলো জরুরি চালু হওয়া দরকার। প্রত্যেকটা মেডিকেল কলেজে ক্যান্সারের শুধুমাত্র ওই যে আগে যেটা ছিল শুধু একটা রেডিওথেরাপি বিভাগ, ক্যান্সার চিকিৎসার তো অনেকগুলা সাবজেক্ট এখন আছে, তাই না? সার্জিক্যাল অনকোলজি, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক অনকোলজি, হেমাটো অনকোলজি, মেডিকেল অনকোলজি, তারপরে যে প্রিভেন্টিভের জন্য ক্যান্সার, মানে অন্তত 4টা-5টা প্রধান বিভাগ নিয়ে একটা ক্যান্সার সেন্টার হবে। মানে আমি বলছি না, মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যেই একটা ছোট করে একটা ইউনিট যদি থাকে, সেখানে ক্যান্সার ইউনিট, মানে ওইখানে শুধু রেডিওথেরাপি না, রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি এবং আরো আনুষঙ্গিক যে গাইনি এবং শিশুদেরকে অ্যাটলিস্ট তাদেরকে সম্পৃক্ত করে, যাতে মানুষ মেডিকেল কলেজে যাওয়ার আস্থাটা খুঁজে পায়। এখন কিন্তু মেডিকেল কলেজে গিয়ে ওই যে মানে হয়তো একটা অপারেশন একটা জায়গায় করতে পারতেছে, বা যেখানে আছে সেখানে হয়তো কেমোথেরাপির জন্য হয়তো কয়েকটা বেড আছে বা নাই, বা আউটডোরে গিয়ে দেখাইতে পারতেছে, মানুষের ওই জন্য আস্থাটা থাকতেছে না। মানুষ মেডিকেল কলেজে গেলে যে ক্যান্সার চিকিৎসাটা পাবে, আস্থাটা থাকছে না। এই জন্য সরকারিভাবে মেডিকেল কলেজগুলোতে 8টা বিভাগে তো 8টা বিভাগীয় ক্যান্সার হাসপাতাল থাকবেই, মেডিকেল কলেজগুলোতে ক্যান্সারের একটা ইউনিট, যেখানে ওই যে বললাম যে একটা ডিসিপ্লিন না, ক্যান্সারের অন্তত কয়েকটা ডিসিপ্লিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন, এইটা থাকা উচিত। এবং এটা যেহেতু নাই, এবং প্রাইভেট সেক্টরে এখন বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার যে খরচ, এটা যারা ইনভেস্ট করেন তারা স্বাভাবিকভাবে সেই টাকাটা উঠে আনার চেষ্টা করবেন, লাভ করার চেষ্টা করবেন। আমার বিবেচনায়, এটা আমার কথা অনেকে অনেক মন খারাপ করতে পারেন, আমার ধারণা যে ক্যান্সারের মতো একটা মানে শুধু একটা সেবা খাতকে শুধু ব্যবসা হিসাবে যদি দেখি আমরা, তো তা না দেখে যদি আমরা এখানে
মানে সেটা তো আমরা এখন পর্যন্ত যে চিকিৎসাটাকে মানুষের নাগালের মধ্যে নাই, মানে শতকরা 5 ভাগ ক্যান্সার রোগীর এই বড় বড় ক্যান্সার হাসপাতালে বেসরকারি গিয়ে চিকিৎসা করার আর্থিক সামর্থ্য তাদের নাই। তাহলে মানুষ কোথায় যাবে? তাহলে আমাদের ওই যে অলাভজনক এই ধরনের আরো অনেক উদ্যোগ দরকার, এবং সেই উদ্যোগগুলোতে চিকিৎসক, আপনি জিজ্ঞেস করছিলেন যে চিকিৎসকদের, আমি হয়তো চিকিৎসক, আমি খুব ব্যস্ত, আমি উদ্যোগ নিতে পারবো না, কিন্তু যারা এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে তাদেরকে যদি একটু সাপোর্ট দেয় না একজন চিকিৎসক, তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, এই সংগঠনগুলো অনেক দূরাগায় যেতে পারে। এই যে সরকারি হাসপাতালগুলো আউটডোর বিভাগ একটা বিশাল একটা অংশ, এখানে ডাক্তার নার্স থেকে শুরু করে পুরো একটা বিভাগ হাফ বেলা বা অর্ধেক বেলার পরে এটা বন্ধ হয়ে যায়। তো এটা ফুল ডে চালু রাখতে গেলে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া দরকার, বা এটা চালু করলে কেমন হয় সারা বাংলাদেশে? আমাদের সরকারি হাসপাতালগুলোতে যে একটা, যেটা আমাদের কর্ম ঘন্টা যেটা হলো 8টা থেকে 2:30 পর্যন্ত, তাই তো? একবার একটু চেঞ্জ করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ সময় 8টা থেকে 2:30, এবং কর্ম ঘন্টা যে লেবার ল বলি বা নিয়ম বলি সেই অনুযায়ী হয়তো এটা ঠিক আছে, কিন্তু আমি যদি একজন সেবা প্রার্থী হিসাবে নিজেকে চিন্তা করি, মানে এই যে 8টা থেকে 2:30-র মধ্যে বা এর আগেও, একটু আগেও হয়তো আউটডোরটা বন্ধ হয়ে যাচ্ছে, এইটা আসলে মানে ক্যান্সার বলি না, শুধু যে কোনো স্বাস্থ্য, যে কোনো রোগীর বেলায় বলি যে এই যে ওয়ার্কিং আওয়ারটা আমি খুব সুইটেবল মনে করি না। আমি মনে করি অবশ্যই লাঞ্চের পরে অন্তত আরো 2 থেকে 3 ঘন্টা মানে থাকা উচিত, এই আউটডোরের সুযোগ সুবিধাটা থাকা উচিত। সেক্ষেত্রে সকাল থেকে আর 2 ঘন্টা পরে দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেটা তো আর একজন মানুষকে তো আর এত লম্বা সময় করা যায়, তাহলে সেখানে একটা এরকম করা যেতে পারে যে প্রত্যেকটা বিভাগের মানে একজন বিশেষজ্ঞ, 2জন চিকিৎসক, তারা রোস্টারের মাধ্যমে যে ওই যে লাঞ্চ 2:30-র পরে, লাঞ্চের পরে বা 2:30-র পরে অন্তত আরো 2টা ঘন্টা তারা বাড়তি থাকবে। যে রোগীটা দূর থেকে আসার পরে হয়তো একটা ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে, সেই রিপোর্টটা হয়তো পাইতে 2টা-2:30 বেজে গেল, সে আবার পরের দিন, এর মধ্যে যদি আবার একটা ছুটির দিন করে যায়, তাহলে আর পরে, তো সেই রোগীগুলার রিপোর্টগুলো নিয়ে যাতে দেখাইয়ে, আউটডোরে দেখাইয়ে, এবং একজন কনসালটেন্ট বা পরামর্শকের পরামর্শটা নিয়ে যেন বাড়ি যেতে পারে, এই ব্যবস্থাটা করতে পারলে খুব ভালো হয়। আমি মনে করি সরকারের এই ধরনের চিন্তাটা করা উচিত। এটা করার জন্য সরকারকে কি করতে হবে? এটা কি ইনস্ট্রাকশনে হবে নাকি? না, মোটিভেশনও লাগবে। অনেকেই মনে করবে, আমি এই জন্য সবাই ওই যে বললাম একটা রোস্টারের মাধ্যমে দিতে হবে, যে ঠিক আছে এই ডাক্তার সংখ্যার মধ্যে ওইভাবে একটা রোস্টার করে যে সপ্তাহে হয়তো একজনের ভাগে হয়তো 1 দিন পড়লো বা 2 দিন পড়লো, যে সে ওই বাড়তি সময়টা থাকলো। এইভাবে রোস্টার যদি করা যায়, এটা সম্ভব, রোস্টারের মাধ্যমে এটা করা সম্ভব। সেটা বলছিলাম যে কারণ সবকিছু তো মানে সবকিছু রেডি, কিন্তু ডাক্তার না। হ্যাঁ, এখানে সবই আছে, রাইট, জাস্ট খালি যন্ত্রপাতি আছে, সবকিছুই আছে, সবকিছুই আছে। হ্যাঁ, শুধু ম্যান পাওয়ার থাকছে না। সেক্ষেত্রে যদি 4জন ডাক্তার থাকে, 2জনকে সকাল 8টা থেকে দিয়ে আর 2জনকে আমরা যদি 2টা থেকে বা এই 12টা থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে 6টা বা 5টা, এটা সম্ভব। আমি এখন যে হাসপাতালে কাজ করি ওইখানেও কিন্তু এইভাবেই আমরা করে দিচ্ছি। একদম সকাল 8টায় আসতেছে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ আসতেছে একটু দেরিতে 10টায়, এবং তারা যাতে ওই যে নাইটের ডাক্তার আসার আগ পর্যন্ত তারা কন্টিনিউ করে, এরকম করে আমি আমার এখানে আমার যে ক্যান্সার বিভাগে গণস্বাস্থ্যে আমি এইভাবে চালু করেছি। এবং এইটা তো সরকারি হাসপাতালে তো এইভাবে বেসরকারির মতো ওইভাবে সব পারা যায় না, কিন্তু ওইখানে আপনি যেটা বললেন যে ওখানেও রোস্টার যদি দেওয়া হয় যে 4টা পর্যন্ত এক্সটেন্ড করা, এইভাবে সেটা সম্ভব। একটা ইউনিটের ডাক্তারদেরকে যদি আমরা এইভাবে ভাগ করে দিই, খুবই ভালো। আরেকটা উদ্যোগ কিন্তু সরকারের আছে অলরেডি, আমাদের মেডিকেল ইউনিভার্সিটি বা আরো একটা জায়গায়, যেটা হলো ইনস্টিটিউশনাল প্র্যাকটিস, অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তাররা ওই হাসপাতাল, তারা তো বাইরে প্রাইভেট প্র্যাকটিস করেন, তো সেক্ষেত্রে কিছু তারা যদি ওই অফিসে মানে হাসপাতালের চেম্বারেই বসে যদি রুগী দেখেন, একটা পরামর্শ ফি যদি নেন, তার একটা অংশ, অবশ্যই একটা বড় একটা অংশটা সেই চিকিৎসক পাইলেন, একটা হাসপাতাল বা অন্যান্য স্টাফ, একটা ভাগ হলো ডিস্ট্রিবিউশন, তাহলে সবাই মানে একটা পাইলো, যেটাকে বলি সুযোগ, ইনসেন্টিভ যদি বলি আমরা, এবং রোগীদের উপকার হইলো। সরকারি ডাক্তার তিনি সরকারি হাসপাতালে ভিজিট হওয়া যতটুকু শেষ, তার আগে তিনি তার ব্যক্তিগত চেম্বারে যাওয়া ব্যস্ত হয়ে পড়েন। এমনও ডাক্তার আছেন তারা ব্যক্তিগত একাধিক চেম্বার, একই দিনই একাধিক হসপিটালে একাধিক চেম্বারে বসেন, এবং এক একদিন 100-200 এরকম করে রোগী দেখেন। তো অনেকেই যেটা মনে করেন যে তারা যদি
এই হসপিটালগুলোতেই আউটডোর বিভাগগুলোতে যদি এরকম ভাবে সময় দেওয়া যায়, বা তারা দেন না কেন? আবার দেখা যায় যে তারা পে স্কেলেও দাবি করতেছেন, তো তারা সরকার তাদের বেতন বাড়াবে, কিন্তু বেতন বাড়ানোর পরে তাদের ব্যক্তিগত ইনকামের প্রতি এত ইন্টারেস্ট কেন? জটিল প্রশ্ন। বেতন ভাতার ব্যাপারটা আসলে সরকার বেতন তো এই জন্যই বাড়াবে যে যেহেতু দেখা দিচ্ছে যে প্রায় 15 বছর পরে আবার একটা পে স্কেল 11 বছর, প্রায় 11 বছর পরে, এবং এর মধ্যে যে আমরা বলি যে মূল্যস্ফীতির যেটা হিসাব করলে তো একজন এটা প্রাপ্য হয় আর কি। এটা আমি পে স্কেল তো অনেক যাচাই বাছাই করে দেওয়া হয়, সেটা নিয়ে আসলে আমি বলবো না যে এটা তার প্রাপ্য হলে পরে পাবে সরকার যদি, কিন্তু সেই প্রাপ্যটা পাওয়ার পরে সেই যেখানে থেকে পাবে সেইখানে উনি ওনার যে ভূমিকাটা পালন করা, দায়িত্ব পালন করা দরকার, যে সেবা দেওয়া দরকার, সেটা দিবে কি দিবে না এটা আসলে কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না। কারণ আমি যেখান থেকে সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি সরকার একটা হাসপাতালে এতটা থেকে এতটা পর্যন্ত আমার ডিউটি, আমি সেখানে আমার ডিউটি পালন করব মনোযোগের সাথে, অবহেলা না করে। এখানে আমি রোগী দেখবো না, রোগীগুলো আমি বাইরে গিয়ে দেখবো, এরকম তো সবাই করে না। কিছু মানুষ হয়তো একটু অবহেলা করে, যার একটা নৈতিকতা বোধের উপরে ডিপেন্ড করে বা রুচিবোধের উপরে ডিপেন্ড করে বা করে। সেটা আমি প্রথমত বলবো যে শুধু ডাক্তার কেন, সরকারি চাকরিতে যারা আছেন তারা তাদের চাহিদা অনুযায়ী বা তাদের যে বাজার দর সবকিছু অনুযায়ী সরকার একটা বেতন সময় সময় বৃদ্ধি করবে, এটাই আমি চাই। পাশাপাশি অন্যদের জন্য, যেমন বেসরকারি চাকরিজীবীদের জন্য তো সরকার অনেক ভাবতেছে, চিন্তা করছে। এটা গেল একটা দিক। 2 নম্বর হলো যে আমার দায়িত্বটুকু আমি ভালোভাবে পালন করব, এটা মানে এই যে সরকারের একটা মনিটরিং, সুপারভিশন, এগুলো যেমন জোরদার করা দরকার। কেন একজন সে তার হাসপাতালের সময়টুকুতে রোগী দেখবে না, বাইরে গিয়ে দেখবে, এইরকম অভিযোগ যদি আসে যে উনি দেখেন না, তাহলে এটা তো দেখার দায়িত্ব তো সরকারের ওই বিভাগের যারা পরিচালক আছেন, প্রতিষ্ঠান বা তার ঊর্ধ্বতন যারা আছেন, তাদেরও একটা এটার প্রয়োগ করার একটা ব্যাপার আছে। আর ব্যক্তিগত ন্যায়বোধ, নৈতিকতা বোধ, সেটার সাথে ওইটার একটা সম্পর্ক আছে। আমি মনে করি না যে কোনো ডাক্তার যিনি যে হাসপাতালে, যে প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন, এইটাই তো তার পরিচয়, এটাও তো তার একটা পরিচয়। এবার প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রেও তো তার এটা একটা বড় পরিচয় হিসেবে অনেকের বেলায় কাজ করে। তো সেটার প্রতি আমি মনোযোগ কেন দিব না? একটা মানুষের জনগণ, যেমন আমরা বলি জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হচ্ছে, আমি জনগণকে সেবাটা দিব না কেন? এইটা, এবং আমি এটার পক্ষে না যে কেউ দিবে না। আর আপনি যে আরো কিছু কথা বলছেন যে বাইরে গিয়ে একাধিক জায়গায় চেম্বার করবে, আগে এগুলো ছিল না, এখন দেখতেছি অনেকে ডাক্তার এক জায়গা থেকে আরেক জায়গায় যান। হয়তো এখানে আমি শুধু ওই ডাক্তারকে বলবো না, আমি বলবো যে সরকারকে বলবো, সরকার বেসরকারি স্বাস্থ্য খাত কেন সরকারি ডাক্তার দিয়ে চলবে সেটা বন্ধ করুক, সেটাকে বন্ধ করুক। যে বেসরকারি হাসপাতালগুলা, মেডিকেল কলেজ থেকে শুরু করে বেসরকারি বড় বড় হাসপাতাল, তারা নিজস্ব বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে সেবাটা দিবে। তাহলে কি হবে? তাহলে সরকারি খাত উপকৃত হবে। সরকারি ডাক্তাররা যদি সরকারি খাতেই ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বলি, অবশ্যই তাদেরকে সেরকম দিতে হবে, ইনসেন্টিভও দিতে হবে। একটা লোক, আমি সরকারি ডাক্তার, আমি বাইরে প্র্যাকটিস করতে পারি, আমি প্র্যাকটিস করবো না, তুমি মুখে মুখে বলে দিলাম, কিন্তু তাকে আমি সেরকম একটা ইনসেন্টিভ বা প্রণোদনা আমি দিলাম না যে আমি যে সরকারি আমি প্র্যাকটিস প্রাইভেট করলাম না। সেটাও যেমন সরকারের দেখার বিষয়। পাশাপাশি যদি বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে, আমি প্রাইভেট চেম্বারের কথা বলবো না, আমি এত বেডের উপরে হাসপাতাল করলে সেখানে এই বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দিতে হবে। সেটা সরকারি ডাক্তার পার্ট টাইম কাজ করবে, সেটা মানা হবে না। সরকার যদি এরকম একটা নিয়ম করুক, তাহলে তখন বেসরকারি হাসপাতালগুলো নিজস্ব নিয়োগ দিবে, তাহলে আমাদের সেবাটা দুই জায়গায় ভালো হবে। যিনি সরকারি ডাক্তাররা তখন সরকারি হাসপাতালে ওই যে মানে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বা প্রাতিষ্ঠানিক যে সেবা সেটাও দিবে, এবং ওখানে মনোযোগ হবে, কারণ বাইরে তো সুযোগ নাই। আর এখানে আমি ভালো প্রণোদনা পাচ্ছি আমি প্রাইভেট প্র্যাকটিস না করার কারণে। তাহলে আমাদের তো শুধু মুখে মুখে বলে দিলাম যে শুধু সমালোচনা করলাম, তাহলে কোনো লাভ নাই। এই সমালোচনাগুলা অনেকের মধ্যে এক ধরনের ঈর্ষা বা অজ্ঞানতা থেকেও মানুষ অনেক সময় রূঢ় ভাষা ব্যবহার করে ডাক্তারদেরকে। স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি শুধু ডাক্তাররা ভূমিকা রাখবে? স্বাস্থ্য ব্যবস্থায় পলিসি মেকার যারা আছে, মন্ত্রণালয়, অধিদপ্তর থেকে শুরু করে এই যে অ্যালাইড যে সমস্ত
স্টাফরা আমরা তো একটা কিছু সমস্যা হলে খালি ডাক্তারকে বকা দিই, কিন্তু ওই ডাক্তারের প্রতি আমার নার্সটা ঠিকমতো প্রয়োজনীয় সংখ্যক আছে কিনা, টেকনিশিয়ান আছে কিনা, আমার ওয়ার্ড বয় মানে পরিচ্ছন্নতা কর্মী আমার আছে কিনা ঠিকমতো, সেগুলো কিন্তু আমরা দেখতে চাই না সাধারণ মানুষ। শুধু ডাক্তারদেরকে আমি বলবো না যে ডাক্তারদেরকে দোষারোপ করা যাবে না, ডাক্তাররা ভুল করলে দোষারোপ করতেই হবে, করা যাবে, কিন্তু আমরা একপাক্ষিক না হই, মানে আমরা যেন পুরো জিনিসটা দেখি। আর সরকারকে ওরকম ব্যবস্থায় যাইতে হবে যে সরকারি হাসপাতাল সরকারি ডাক্তাররা কাজ করবে, বেসরকারি হাসপাতালে বেসরকারি ডাক্তাররা কাজ করবে। আমার মনে হয় যে এটা সরকারের উদ্যোগের অভাব। সরকার যদি চায় যে না আমরা ডাক্তারদের জন্য পে স্কেল চাই, আমরা পে স্কেল দেবো, তাদের পর্যাপ্ত ইনসেপ্টে বা বিশেষ প্রণোদনা দিয়ে তাদেরকে কোনো সরকারি ডাক্তার যেন প্রাইভেট কোনো ক্লিনিকে বা ইয়েতে সময় দিতে না দেয় বা না দিতে হয়। আমি সেটাই বলছি যে সেইভাবে যদি পে স্কেল, তো অবশ্যই সময়ে সময়ে পে স্কেল হবে, এটা শুধু ডাক্তারদের কথা না, সব সরকারি চাকরি কর্মকর্তা সে সবার বেলায় প্রযোজ্য, বেসরকারি কর্মচারীদেরও সেরকম ব্যবস্থা হোক, আমি মনে করি সেটাও হওয়া উচিত। কিন্তু পে স্কেল না দেওয়াটা কোনো যুক্তি না, পে স্কেল দিতে হবে, পাশাপাশি তাদেরকে যথেষ্ট পরিমাণ মানে সার্ভিস যাতে সরকারি খাতে দেয় সেটার পরিবেশ করে দেওয়াটা ব্যাপার। আপনি একটা হাসপাতালে, একটা উপজেলা হাসপাতালে একটা যন্ত্র আছে তো আরেকটা নাই, আরেকটা আছে তো টেকনিশিয়ান নাই, তো ডাক্তার গিয়ে বসে তো মেশিন চালাতে পারবে না। তার মানে সার্বিক একটা পরিকল্পনা, সার্বিকভাবে একটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য, এটা অনেক বড় প্রেক্ষাপটে কথা বলতে হবে, আজকের এই অনুষ্ঠানে হয়তো বলা সম্ভব না, কিন্তু আমি মনে করি যে সব পক্ষেরই এখানে ভূমিকা আছে এবং চিকিৎসকদেরকেও অবশ্যই তারা তার প্রাপ্য সম্মান বা সম্মানী সবই পাওয়ার অধিকার আছে এবং পাওয়ার পরে আবার তার দায়িত্বও আছে ওই সেবাটা দেওয়া। আচ্ছা, আপনি একটু বলছেন একটু আগে, ওইটি ধরে আমি বলতেছি, সেটা হচ্ছে দেখা যায় একজন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে দেখা যায় বিশাল একটা বড় সরকারি হসপিটাল আছে, হসপিটালের পাশে ছোট একটা ডায়াগনস্টিক সেন্টার, সেই ডায়াগনস্টিক সেন্টারে বড় বড় টেস্ট গুলো হচ্ছে, অথচ সরকারে এত কোটি টাকা খরচ করে ডাক্তার নার্স সবকিছু ব্যবস্থাপনা সবকিছু রেখে দিচ্ছে, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলোও আছে, কিন্তু চিকিৎসা ওখানে হচ্ছে না বা টেস্ট গুলো ওখানে হচ্ছে না। টেস্ট গুলো করার জন্য আমাদেরকে এই যে নিকটবর্তী ছোট মানে নিম্নমানের মানহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রিপোর্ট করতে হচ্ছে। এটার কারণটা কি ব্যবস্থাপনার অভাব নাকি অন্য কিছু? প্রধানত আমি বলবো যে দেখা যাচ্ছে যে ওই যন্ত্র আছে তো ওই যন্ত্রের টেকনিশিয়ান নাই, আবার একটা যন্ত্রের একটা ছোট্ট একটা পার্টসের জন্য দেখা যাচ্ছে কয়েক বছর পরে আছে, এরকম আছে। আমি বলবো না, আমি একপাক্ষিক কথা বলবো না। তা আগে দেখতে হবে এটা সরকারের যে ব্যবস্থাপনার ত্রুটি এখানে আছে কিনা, তার মানে আমার যা যা আছে সব কি চলার মতো আছে, মানে সবগুলাই কি মানে জনবল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর জনবল এবং যন্ত্র সব ঠিক মতো আছে কিনা, এবং সব থাকার পরেও যদি ওইখানে কর্মরত চিকিৎসকরা যদি এখানে না দিয়ে বাইরে পাঠান তাহলে অবশ্যই সেটা একটা অন্যায়। এটা সরকারকে সেটা মনিটরিং করে ব্যবস্থা নেওয়া উচিত। তারাও এগুলা সিন্ডিকেটের সঙ্গে জড়িত, যেমন পাশে যে ডায়াগনস্টিক সেন্টার থাকে এগুলাতে শেয়ার থাকে, সেক্ষেত্রে দেখা যায় এখানে একটা যন্ত্র আছে কিন্তু এটা প্রপারলি ইউজ করছে না, প্রপারলি ইউজ না করে তাই রোগীগুলোকে পাশের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পাঠানো হচ্ছে। হয়তো এমন দেখা যাচ্ছে যে ওই ডাক্তার বা ওই এরকম ওই ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে মালিকানা বা শেয়ার আছে, এরকম অভিযোগ যে নাই আমি তা বলবো না। এটা আমরা মানে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে তো আছেই, মানে বড় বড় সরকারি হাসপাতালে অনেকেই এই ধরনের অভিযোগ করেন যে এগুলো হয়তো ইচ্ছা করে বন্ধ করে রাখা হয়েছে, ডাক্তাররাই রাখছে, যেহেতু বললাম স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু আগে সবাই মনে করে ডাক্তার, কিন্তু ওইখানে তো আমি তার আগে বলবো যে ব্যবস্থাপনা, তাহলে মন্ত্রণালয় কেন আছে, স্বাস্থ্য অধিদপ্তর কেন আছে, উপরে কেন, তারা কেন ওইটা দেখভাল করবে না যে ওই মেশিনগুলো সব আছে, যদি থাকেই আমার সবকিছু তাহলে কেন সেটা চলছে না, সেখানে কেন? আমি তো ওইটাই বলছি, ব্যবস্থাপনাটাই বড় ত্রুটি এবং এর সাথে কিছু এক শ্রেণীর ডাক্তারদের লোভ বা নৈতিকতার অবক্ষয় এখানে কাজ করে, আমি অস্বীকার করবো না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ডাক্তাররা যখন ওষুধের নাম লেখে তারা স্পেসিফিক ভাবে কোনো কোম্পানির নাম লেখে, এই স্পেসিফিক কোম্পানির নাম লেখার ক্ষেত্রে অন্য কোম্পানিগুলো দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, এমন আছে যে ডাক্তাররা ওই কোম্পানির গিফট পেয়ে তারা এই ওষুধের নামটা বেশি লিখছে।
তো ডাক্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, এই বিষয় নিয়ে আপনার বক্তব্য কি? এটাও অমূলক না, এই ধরনের অভিযোগ আছে, আমি অস্বীকার করব না। বিশেষ করে ওই যে বললাম যে ওষুধ কোম্পানির কথা যে আপনি বললেন, জেনেরিক নামে ওষুধ লেখা উচিত, এটা অবশ্যই উচিত। এবং এখানে আবার কিছু কিছু বিপক্ষের যুক্তিও আছে যে যেহেতু আমাদের দেশের সব কোম্পানির সব ওষুধ ওই রকম মান সম্পন্ন না বলে মানুষের ধারণা, এটাকে যুক্তি হিসেবে অনেকেই বলেন যে আমি যখন জেনেরিক নামে লিখব তখন ওষুধটা কেনার জন্য যে ফার্মেসিতে যাবে, ওই ফার্মেসিতে যারা বসে রয়েছে তারা তখন কি করবে, যে মানহীন একটা কোম্পানির ওই ওষুধটা কম দামে কিনে ওনার অনেক বেশি লাভ হয়, সেই ওষুধটাই দেওয়ার চেষ্টা করবে। এটা একটা অভিযোগ আছে। তার মানে এই জেনেরিক নামের প্র্যাকটিস করা উচিত, কিন্তু পাশাপাশি মানে ওষুধ কোম্পানির গুলার প্রোডাক্টের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। এবং এখানে কিছু কতগুলো টার্ম আছে, মেডিকেল টার্ম আছে, সেগুলোতে আমি গেলাম না। যে একটা প্রোডাক্ট যদি 10টা কোম্পানি করে, মানে 10টা কোম্পানির মান যেন কাছাকাছি অন্তত হয়, এরকম যদি না হয় তাহলে কিন্তু এই জিনিসটা থাকবে জেনেরিক নামের বেলায়। সেটা তো ওষুধ প্রশাসনের দায়িত্ব, যে এটা ওষুধের মান গুণ, তাদেরও সক্ষমতার অভাব আছে শুনি এরকম। আচ্ছা, আমরা শেষ করব আজকের আলোচনা, এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের শুনে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আর ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার আজকে আমাদের সোনালী নিউজের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমাদের যে কোনো প্রয়োজনে আপনাকে আমাদের সঙ্গে চাই। সোনালী নিউজকেও ধন্যবাদ। আজকে অনেক বিষয় নিয়ে অনেক কথা হলো, এবং জনগণের মধ্যে এই যে এই বার্তাগুলো পৌঁছায় দেওয়া, যাতে মানুষ সচেতন হয়, এরকম উদ্যোগ আপনারা বেশি বেশি নেবেন। আমাকে প্রয়োজন মনে করলে আমি সবসময় থাকবো।